আপনি দেখছেন এবিপি আনন্দ এবং আপনার সঙ্গে শুরু করছি আমাদের বিশেষ অনুষ্ঠান প্রতিপক্ষ। আজ 20 মে। ঘটনাচক্রে আজ থেকে 2 বছর আগে 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকে বলছেন এটা একটা বিশেষ দিন। যদি তাই হয়, আমরা একটা বিশেষ সমীক্ষা আজকে এবিপি আনন্দে আপনাদের দেখাবো। বিশেষ এই জন্য যে পৃথিবীর সবথেকে বড় সমীক্ষক সংস্থা নেলসনকে আমরা বলেছিলাম গোটা দেশের, শুধু এই রাজ্যের নয়, গোটা দেশের মানুষ এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছে তার একটা আভাস আমাদের দিতে। বিপুল স্যাম্পল সাইজ, গোটা দেশের 33,408 জনের সঙ্গে কথা বলেছেন সমীক্ষক দল এবং তারপর তারা তাদের জিজ্ঞেস করেছেন যে আগামীকাল যদি লোকসভা নির্বাচন হয় তাহলে কোন দলকে ভোট দেবেন, দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চাইছেন, কাকে তাদের পছন্দ এবং অবশ্যই কারা শাসন করবে আমাদের দেশ। পাশাপাশি এই রাজ্যের এবং অন্যান্য রাজ্যের লোকসভা নির্বাচন হলে আগামীকাল কি হবে তার ফলাফল, এই প্রশ্ন সাধারণ মানুষের সামনে নেলসনের সমীক্ষকরা তুলে ধরেন এবং আমাদের রাজ্যের একেবারে পশ্চিমবঙ্গের 42টি আসনে কি ফলাফল হতে পারে, কোন দলের ঝুলিতে কত আসন যেতে পারে এই মুহূর্তে অর্থাৎ আগামীকাল ভোট হলে, সেই প্রশ্ন তারা করেন। এবং পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যের সব থেকে জ্বলন্ত যে ইস্যুগুলো, যেমন চিটফান্ড সমস্যা, যেমন সিঙ্গুরে কৃষকরা জমি পাবে কিনা, এবিজিকে কেন চলে যেতে হলো, এই নানা ধরনের একেবারে স্টেট স্পেসিফিক প্রশ্ন জিজ্ঞেস করেন আমাদের সমীক্ষকরা এবং তারপর যেটা পেয়েছি সেই নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠান। পাশাপাশি অবশ্যই একটা বিধিবদ্ধ সতর্কীকরণ যে রাজনৈতিক ভবিষ্যৎবাণী করার জন্য এই অনুষ্ঠান নয়, গোটা দেশের মানুষ কি ভাবছেন তার একটা আভাস দেওয়ার জন্য এই অনুষ্ঠান। তার কারণ গণতন্ত্রে সাধারণ মানুষ কি ভাবছে সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আমরা এই অনুষ্ঠান শুরু করব। আমার একদিকে আছেন কংগ্রেস নেতা নির্বেদ রায়, আছেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী, আছেন বিজেপি নেতা তথাগত রায়, অন্যদিকে সিপিএম নেতা রবীন দেব, অর্থনীতিবিদ অভিরূপ সরকার এবং অর্থনীতিবিদ গৌতম গুপ্ত। আমরা শুরুতেই আপনাদের দেখাবো মেথোডোলজিটা ঠিক কী রকম, কিভাবে আমাদের এই নেলসনের সমীক্ষক দল তারা ছড়িয়ে পড়েন গোটা দেশে এবং এই যে বললাম 33,408 জনের সঙ্গে কথা বলেন, সেই প্রক্রিয়াটা শুরুতেই আপনাদের জন্য। এবিপি আনন্দ নিয়েলসন যৌথ জনমত সমীক্ষা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, গোটা ভারতের বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে কথা বলে করা হয়েছে এই সমীক্ষা। কেন্দ্রশাসিত অঞ্চল সহ 21টি রাজ্যের 152টি লোকসভা কেন্দ্রে ঘুরে চালানো হয়েছে যৌথ জনমত সমীক্ষা। প্রতিটি লোকসভা আসনে 2টি করে বিধানসভা কেন্দ্রে ঘুরেছেন সমীক্ষকরা। কথা বলেছেন 33,408 জন ভোটারের সঙ্গে। পশ্চিমবঙ্গের 17টি লোকসভা কেন্দ্রে সমীক্ষা চালিয়েছে এবিপি আনন্দ নিয়েলসন। কথা বলেছেন 3,762 জনের সঙ্গে। পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ সহ 5টি রাজ্যে মোট 9,422 জন ভোটারের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। উত্তর ভারতে 8টি রাজ্যে সমীক্ষা চালিয়েছে এবিপি আনন্দ নিয়েলসন। কথা বলেছে 11,148 জনের সঙ্গে। দক্ষিণ ভারতের 4টি রাজ্যের মোট 5,725 জনের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। পশ্চিম ভারতেও 4টি রাজ্যে যৌথ জনমত সমীক্ষা চালিয়েছে এবিপি আনন্দ নিয়েলসন। কথা বলেছে মোট 7,113 জনের সঙ্গে। প্রতি ক্ষেত্রেই সমীক্ষকরা দরজায় দরজায় গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেছেন। 18 বছর কিংবা তার বেশি বয়সের মহিলা পুরুষদের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা। প্রতি 100 জনের মধ্যে 64 জন পুরুষ, 36 জন মহিলা। 1 থেকে 10 মের মধ্যে এবিপি আনন্দ নিয়েলসন যৌথভাবে এই সমীক্ষা চালায়। এই দীর্ঘ পথ অতিক্রম করে সমীক্ষকরা তুলে এনেছেন তথ্য, রাজনৈতিক দলগুলির ভবিষ্যৎ। এবিপি আনন্দ। আপনাদের জানিয়ে রাখি, এই গোটা সমীক্ষাটা চালানো হয় 1 মে থেকে 10 মের মধ্যে। কিন্তু কেন নিয়েলসন? এর আগে এবিপি আনন্দের গত 7-8 বছরে বারবার নিয়েলসনকে দিয়ে আমরা সমীক্ষা চালিয়েছি এবং সেই সমীক্ষা পরবর্তীকালে যখন নির্বাচন হয়েছে তখন দেখা গেছে তার যথেষ্ট কাছাকাছি গেছে। দেখুন। দেশ জুড়ে হাজার হাজার মানুষের সঙ্গে কথা বলেছেন সমীক্ষকরা।
তারপর সেসব বিশ্লেষণ করে ইঙ্গিত, সম্ভাবনার ইঙ্গিত। তৃণমূল সরকারের 2 বছর পূর্তি ও ইউপিএ 2 এর 4র্থ বর্ষ পূর্তির প্রাক্কালে যৌথ জনমত সমীক্ষা চালিয়েছে এবিপি আনন্দ নিয়েলসন। আমরা চেয়েছিলাম বিজ্ঞানসম্মতভাবে পৃথিবীর সবথেকে বড় সমীক্ষক সংস্থাকে দিয়ে একটা সার্ভে করাতে, যাতে আভাস পেতে পারি, ইঙ্গিত পেতে পারি 13ই মে আমরা ঠিক কী ফলাফল দেখতে পাবো। 2 বছর আগে 2011 সালেও সমীক্ষা চালিয়েছিল এবিপি আনন্দ ও নিয়েলসন। প্রথমে জনমত সমীক্ষা, তারপর বুথ ফেরত সমীক্ষা। 2 সমীক্ষাতেই ইঙ্গিত দেয়া হয় পরিবর্তনের হাওয়ায় রাজ্যে পালাবদল হতে চলেছে। জনমত সমীক্ষার ইঙ্গিত ছিল কংগ্রেস তৃণমূল জোট পেতে পারে 170টি আসন। বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত দেয়া হয় কংগ্রেস তৃণমূল জোট পেতে পারে 225টি আসন। বুথ ফেরত এই সমীক্ষা দেখে অনেকেই সেই সময় ভুরু কুঁচকেছিলেন, কিন্তু ভোটের ফল সবাইকে চুপ করিয়ে দেয়। এবিপি আনন্দ নিয়েলসনের সমীক্ষা ও ভোটের ফল প্রায় মিলে গিয়েছিল। 2011 বিধানসভা ভোটে কংগ্রেস তৃণমূল জোট পায় 226টি আসন। এবিপি আনন্দ নিয়েলসন যৌথ জনমত সমীক্ষায় ইঙ্গিত ছিল জোট পেতে পারে 170টি আসন, আর বুথ ফেরত সমীক্ষার পূর্বাভাস ছিল কংগ্রেস তৃণমূল জোটের 225টি আসন পাওয়ার সম্ভাবনা। 2011-এ এবিপি আনন্দ নিয়েলসন জনমত সমীক্ষায় বাম শিবিরে ইন্দ্রপতনের ইঙ্গিতও দেয়া হয়েছিল। সমীক্ষায় বলা হয়েছিল ব্রাত্য বসুর কাছে গৌতম দেবের হারার সম্ভাবনা, হারতে পারেন নিরুপম সেন, অসীম দাশগুপ্ত, শ্রীকুমার মুখোপাধ্যায়। পরে এবিপি আনন্দ নিয়েলসনের বুথ ফেরত সমীক্ষাতেও ইঙ্গিত দেয়া হয় হারতে পারেন বুদ্ধদেব ভট্টাচার্য, নিরুপম সেন, অসীম দাশগুপ্ত, কান্তি গঙ্গোপাধ্যায়রা। ভোটের ফল বেরোনোর পর দেখা যায় এরা প্রত্যেকেই পরাজিত হয়েছেন। এবিপি আনন্দ। দেশের কথা আসবো, কিন্তু তার আগে আমাদের এই রাজ্যের কথা, পশ্চিমবঙ্গের কথা। যেরকম বলছিলাম যে একেবারে জ্বলন্ত সমস্যা এই মুহূর্তে বেআইনি লগ্নি সংস্থা সম্পর্কিত সমস্যাগুলো। আমরা অর্থাৎ আমাদের সমীক্ষকরা সাধারণ মানুষের কাছে, এ রাজ্যের সাধারণ মানুষের কাছে প্রশ্ন রাখেন যে পশ্চিমবঙ্গে এই লগ্নি সংস্থা কেলেঙ্কারির মতো ঘটনা কেন ঘটছে। আসুন দেখি কি বলেছেন আপনারা। যাদের সঙ্গে আমাদের সমীক্ষকদের কথা হয় তাদের মধ্যে 50% বলেন রাজনীতিক এবং প্রভাবশালী ব্যক্তিদের জন্য হচ্ছে। পশ্চিমবঙ্গে উপযুক্ত আইনের অভাব আছে, সেই জন্য এই কেলেঙ্কারি ঘটছে এরা মনে করছেন 38% মানুষ। জানি না বা বলতে পারবো না এমনটা বলেছেন 12% মানুষ। আমাদের সমীক্ষকরা এরপর প্রশ্ন রাখেন যে পশ্চিমবঙ্গে এই যে লগ্নি সংস্থার বেআইনি কারবারের রমরমা, তার জন্য দায়ী কে? তৃণমূল কংগ্রেস দায়ী এমনটা বলেছেন 22% মানুষ, বামেরা দায়ী এমনটা বলেছেন 19% মানুষ, কংগ্রেস দায়ী এমন বলেছেন 9% মানুষ, সব রাজনৈতিক দলই কম বেশি দায়ী এমনটা মনে করেছেন 33% মানুষ, জানি না বা বলতে পারবো না বলেছেন 17% মানুষ। অভিযোগ উঠেছে যে 2 জন তৃণমূল কংগ্রেসের সাংসদের পৃষ্ঠপোষকতায় এই বেআইনি লগ্নি সংস্থাগুলোর বারবারন্ত হয় এ রাজ্যে। আমরা এই নিয়েও প্রশ্ন ছুঁড়ে দিই আপনাদের কাছে। আমরা জিজ্ঞেস করি, তৃণমূলের 2 সাংসদের পৃষ্ঠপোষকতায় পশ্চিমবঙ্গে লগ্নি সংস্থার বারবারন্তের অভিযোগ উঠেছে, আপনিও কি তাই মনে করেন নাকি তৃণমূলের আরও নেতারা যুক্ত থাকতে পারেন? তৃণমূলের কেবল 2 জন মাত্র সাংসদ জড়িত এমনটা ভেবেছেন 21% মানুষ, আরও তৃণমূল নেতা জড়িত থাকতে পারেন এমনটা ভেবেছেন 47% মানুষ, জানি না বা বলতে পারবো না বলেছেন 32% মানুষ। এবার আরেকটি বিষয়, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচন কবে হবে? এই যে বিলম্ব হচ্ছে, এই যে টানাপোড়েন হচ্ছে, তার জন্য কে দায়ী? এই প্রশ্ন আমরা তুলে ধরি আপনাদের সামনে। পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের বিলম্বের জন্য কে দায়ী? ভোটে কার জন্য দেরি হচ্ছে? যাদের সঙ্গে আমাদের সমীক্ষকদের কথা হয় তাদের ভেতর 43% মানুষ মনে করেছেন যে পশ্চিমবঙ্গ সরকার দায়ী, 37% মানুষ মনে করেছেন রাজ্য নির্বাচন কমিশন দায়ী, জানি না বলতে পারবো না বলেছেন 20% মানুষ। আমাদের এই রাজ্যের আরো নানা ইস্যুতে আপনাদের মতামত আমরা নিয়েছি এবং একেবারে স্পষ্ট করে
এই রাজ্যের 42টা লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে ভোট হলে কারা জিতবেন, কোন দলের ঝুলিতে কতগুলো আসন পড়বে তা আপনাদের দেখাবো। তা থেকে যদি সাম্প্রতিক সময়ে জনমতের কোনো ইঙ্গিত আপনারা পান আপনারা খুঁজে নেবেন, কিন্তু এখন এই মুহূর্তে আলোচনায় ঢুকবো, আবার আসবো নানা প্রশ্নে। আমি বিশ্বনাথ বাবুকে দিয়ে শুরু করি। বিশ্বনাথ বাবু, আমরাও যারা এই নিয়মিত স্যাম্পল সার্ভে করি, স্যাম্পল সাইজ হিসেবে 33,408 কতটা বড় আপনার কি মনে হয়েছে? প্রথমত আমি বলবো যে সম্প্রতি গত 2 বছর যে সার্ভেগুলো হয়েছে, অল ইন্ডিয়াতে নানা চ্যানেলে সার্ভেগুলো দেখেছি আমি, এটা তাদের লাস্ট 2 বছরের মধ্যে সবচেয়ে বড় সার্ভে বলে আমার মনে হয়েছে। কেন? অন্য সার্ভেগুলো এত ব্যাপ্তি, অর্থাৎ জিওগ্রাফিক্যাল ব্যাপ্তি, 21টি রাজ্যে 152টা পিসি, মানে প্রায় 28% মানে পিসি মানে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিকে কভার করে সার্ভে 2 বছরের মধ্যে কোনো সার্ভে ধরা হয়নি। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির দিকে যদি তাকাই, সেটাও একটা বিরাট, মানে 7.19%, মানে বিরাট, হিউজ। সুতরাং ব্যাপ্তির দিক থেকে যদি বলা হয় তাহলে একটা বিরাট। আবার আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের দিকে তাকান, ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 40% পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি কভার করা হয়েছে এবং অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কভার করা হয়েছে 11.56%। অর্থাৎ একটা সার্ভের দুটো দিক আছে, একটা হলো যে রেসপন্ডেন্টকে আমি নির্বাচন কি করে করলাম, আর একটা হলো যে আমার জিওগ্রাফিক্যাল ব্যাপ্তি, যেটা খুব ইম্পর্টেন্ট। সেই দুটো জায়গাকেই কিন্তু এই সার্ভেতে অ্যাড্রেস করা হয়েছে এবং যেভাবে 40% পিসিকে নির্বাচন করা হয়েছে, তাতে আমার ধারণা যে একেবারে উত্তর থেকে দক্ষিণ এবং তপশিলি জাতি উপজাতি কনস্টিটিউয়েন্সি থেকে শুরু করে সংখ্যালঘু প্রধান লোকসভা কেন্দ্র, আবার সাধারণ কনস্টিটিউয়েন্সি কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে। ফলে সেদিক থেকে দেখতে গেলে মানে যে স্ট্র্যাটিফিকেশন হয়তো অনেক বেশি সায়েন্টিফিক ওয়েতে করবার সুযোগ হয়েছে এই সার্ভেতে। কারণ যেহেতু যে এই ধরনের সার্ভেতে কিন্তু আমি জানি না, জিজ্ঞেস করে নিচ্ছি, রিলিজিয়াস ব্যালেন্স এবং কাস্ট ব্যালেন্স একেবারে এইটাই রক্ষা করাটা কিন্তু খুব জরুরি। সেটা যদি হয়ে থাকে তাহলে ডেফিনেটলি, মানে আমি কেন কিসের ভিত্তিতে আমি কথাটা বলছি, তার কারণটা হলো যে যেভাবে 40% পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি কভার করা হয়েছে, সেটা ডেফিনেটলি ইন্ডিকেট করে যে শুধুমাত্র জিওগ্রাফি নয়, এর পাশাপাশি যে অন্যান্য যে বর্গগুলো আমরা স্যাম্পলিং এর সময় অন্তর্ভুক্ত করি, তার মধ্যে অবশ্যই শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এর কনস্টিটিউয়েন্সি, মহিলা পুরুষ তো আপনারা দেখালেন। পাশাপাশি অবশ্যই হিন্দু মুসলিম পার্সপেক্টিভেও স্যাম্পলিংটা করা হয়েছে। অর্থাৎ এক কথায় যদি বলা যায় যে এর ব্যাপ্তি এবং গভীরতা, এই দুদিক থেকে যদি বিচার করি, তাহলে সম্প্রতি কিন্তু আমার চোখে অন্ততপক্ষে এই ধরনের সার্ভে ধরা পড়েনি। দেখা যাক এই সমীক্ষা আপনাদের সামনে এই রাজ্য সম্পর্কে এবং এই দেশের জনমত সম্পর্কে কি ইঙ্গিত দেয়। রবীন্দ্র, আপনাকে দিয়ে শুরু করব। এই রাজ্যের মানুষ স্পষ্ট বলছেন যে লগ্নি কেলেঙ্কারি কিন্তু 50% মানুষ বলছেন রাজনীতিবিদ এবং প্রভাবশালী ব্যক্তিদের জন্য, এবং পাশাপাশি লগ্নি সংস্থার রমরমাকার জন্য 22% হয়তো তৃণমূল কংগ্রেসকে দায়ী করেছেন, 19% সামান্য কম আপনাদের দায়ী করছেন। কি বলবেন? শুনুন, এটা রাজনৈতিক কারণ তো মূলত এটা তো ভিত্তি, এই অর্থনীতির পরিচালিত হয়, অর্থনীতির হচ্ছে ভিত্তি, তার উপর সুপার স্ট্রাকচারটা হচ্ছে রাজনীতি। কিন্তু এই অর্থনৈতিক কারণেই হচ্ছে আমরা মনে করি যে বিষয়টা, সেটা হচ্ছে যে নীতি গ্রহণ করা হয়েছে 90-এর পর থেকে, সেই নীতির ফলশ্রুতিতেই হচ্ছে আমাদের যে ওপেন মার্কেট পলিসি, তাতে এই সমস্ত যে ক্ষুদ্র সঞ্চয়, গরিব মানুষ যা সঞ্চয় করেন, তা আগে ছিল সরকারি সংস্থার উপর, সেইগুলি থাকতো নির্ভরশীল, স্মল সেভিংসের ক্ষেত্র, পোস্ট অফিসে টাকা জমা রাখা, তারপরে ব্যাংকের আমানত, বিমার ক্ষেত্র, এইগুলিতে যেখানে তারা প্রিমিয়াম পাওয়া, এইগুলির উপর। এইগুলি যখন থেকে বিলগ্নীকরণ করা শুরু হয়ে গেল এবং যে ওপেন মার্কেট পলিসির মধ্য দিয়ে, তখন সারা পৃথিবীতেই আর্থিক ক্ষেত্রে যে এরকমভাবে একটা সংকট নেমে আসে 2008-এর পর থেকে, তো তার ছাপ হচ্ছে মূল। এবং স্বাভাবিকভাবেই সেটা যদি বলেন, যেটা আপনি এখানে সমীক্ষায় বলা হলো রাজনীতিক প্রভাবশালী ক্ষেত্রে, সুতরাং সেই রাজনীতি কারা এইটাকে অনুসারী,
সেই রাজনীতির কারা অনুসারী যে ওপেন মার্কেট 1991-এ যখন সরকার হলো 21শে জুন, তারপরে 28শে জুনই হচ্ছে নিউ ইকোনমিক পলিসি এক্সিট পলিসি অ্যানাউন্সমেন্ট হলো। তার কিন্তু বিকল্প উদার অর্থনীতির উপর রবীন্দ্র জোর দিচ্ছেন। নির্বেদা কি বলবেন? তারপর থেকে কিন্তু রাজনৈতিক দিক থেকে এই যে ওপেন কারেন্সি সারা দেশ জুড়ে যে এখন এই সংকট এবং তারপর কেলেঙ্কারি যেটা বললেন আপনি, স্ক্যান্ডেলের কথা, স্ক্যান্ডেল তো এইটা যেমন এই এই লগ্নি সংস্থায় যে কেলেঙ্কারি একটা ইম্পর্টেন্ট বিষয়, কিন্তু এর কতগুলি ধারাবাহিকভাবে যে এই কেলেঙ্কারিগুলি আমাদের এখানে যে 2G স্পেকট্রাম থেকে শুরু করে একবারে কোল ব্লকের কেলেঙ্কারি বা এই কমনওয়েলথ কেলেঙ্কারি বা এখন চলছে IPL, এসব কোন ক্ষেত্রে নেই, সেগুলিকে একদম বিক্ষিপ্তভাবে আমি আরো দেখাবো কখন কোনটা নিয়ন্ত্রণ করবে সেটার উপর নির্ভর। ওভারঅল কেলেঙ্কারির জন্য এবং তার কারণ হিসেবে রবীন্দ্র বলছেন যে মার্কেট ইকোনমি, উদার নীতির জন্য একদিকে যেরকম স্বল্প সঞ্চয়ের সোজা একদম বলি যে 22 আর 19 আর কংগ্রেসকে এরা দুজনে মিলে প্রাণপণে প্রচার করেও নয়, সনাতন মুখার্জির ভাগ্যটা ভালোই মনে হচ্ছে হাওড়া ইলেকশনে, এটা খুব কাছাকাছি দিয়ে যাচ্ছেন আর কি এই TMC এবং 22 আর 9 যোগ করলে 22 আর 9টা যোগ করলে যেটা দাঁড়াবে সেটা আরো মারাত্মক। 22 আর 9 এক্ষেত্রে যোগ করে দাঁড়িয়ে যাবে হয়তো ভোটের ক্ষেত্রে, ভোটের ক্ষেত্রে সেটা দাঁড়িয়ে যাবে হয়তো 16%, 15% এর কাছাকাছি। অর্থাৎ 22 আর 9 যোগ করলে এক্ষেত্রে যদি মানুষ সেই অনুযায়ী ভোট করারই তো ফল এটা, যেটা একটু আগে দেখালেন, কিছু নেই। মানুষ যদি মনে করে থাকেন, আমি এটা সম্পর্কে অন্য কথা বলবো, নিশ্চয়ই বলবো, কিন্তু এটা তো ঠিক যে আমাদের প্রত্যেকের দায়ভাগটা বন্টন করে মেনে নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে আজকে এইখানে দাঁড়িয়ে একটা জিনিস খুব পরিষ্কার যে আজকে দুর্নীতির যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে দুর্নীতির যে আবহাওয়াটা তৈরি হয়েছে, এর পরবর্তী ইঙ্গিতে আমি আসবো যখন এই প্রশ্নগুলো আসবে, যে এই সুদীপ্ত সেনের ঘটনাকে কেন্দ্র করে বা এই লগ্নি সংস্থাগুলোর চিটিং ফান্ডগুলোকে কেন্দ্র করে নতুন যে প্রচারটা শুরু হয়েছে সেটা দারুণ। সেটা হচ্ছে গিয়ে যে এখন আপাতত চুপ করে যাও, এখন কমিশন করে দেওয়া হয়েছে, এবার আবার ওই সিঙ্গুরের মতো জমি ফিরিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা কিছু করো না, এতএব আমাদের সঙ্গে থাকো। এটা বিভিন্ন জায়গায়, প্রত্যেকটা জায়গায় কোণে কোণে আবার একটা মিথ্যাচার হচ্ছে। আসলে এই মিথ্যাচারটা আলটিমেটলি কি হয়, ওই একসঙ্গে জমে গিয়ে শেষ পর্যন্ত একটা জায়গায় যখন দাঁড়ায়, তখন গোটাটা শেষ পর্যন্ত প্রতারণার একদম চূড়ান্ত জায়গায় পৌঁছে যায়, তখন আর সেটা মোছা যায় না। এটা সেই শেষ পর্যায়ের পর্বটা চলছে আর কি। সুতরাং এটা ঠিক যে আজকে আগামী দিনে পশ্চিমবাংলার জনমানুষ নিশ্চয়ই চাইবেন যে এত বিপুল, মানে আজকে নেলসন যে ধরনের একটা বিরাট সংখ্যা নিয়ে একটা বড় আপনারা করেছেন, এটা নিশ্চয়ই খুবই গভীরতা নিয়ে দেখতেও হবে। এটা আমাদের বিরোধ থাকতে পারে, সেটাও আমাদের বুঝে শুনে বলতে হবে। আপনি সিঙ্গুরের কথা বললেন, সিঙ্গুর নিয়েও প্রশ্ন আছে এবং অবশ্যই এবিজি নিয়েও প্রশ্ন আছে। কর্মীদের ব্যাখ্যা দিতে পারি আমি, হ্যাঁ, এই 22 আর 19-এর একটা ব্যাখ্যা দিতে পারি আমি। হ্যাঁ, আমি গৌতম আমি আসছি। তার আগে আরো কয়েকটা ফাইন্ডিংস আপনাদের দেখিয়ে নি। কর্মীদের নিরাপত্তার অভাবের কারণ দেখিয়ে 2012-এ হলদিয়া ছেড়েছে এবিজি গোষ্ঠী, কেন তারা রাজ্য ছাড়লো? আমরা আমাদের সমীক্ষকরা প্রশ্ন তুলেছিলেন, যে অপশনগুলো দিয়েছিলেন, শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সংস্থার চাপে 22% মানুষ তেমনটা মনে করছে, এবিজির দোষ মনে করছেন 29% মানুষ, রাজ্য সরকারের নির্বিকার মনোভাব এর জন্য দায়ী এমনটা মনে করছেন 11% মানুষ, জানি না বা বলতে পারবো না এমনটা বলছেন 38% মানুষ। এরপর পুলিশের ভূমিকা। নিঃসন্দেহে এ রাজ্যের একাধিক ঘটনাবলিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে, কিন্তু সাধারণ মানুষ ঠিক কি ভাবছেন আমরা জিজ্ঞেস করেছিলাম। যে প্রেসিডেন্সি কাণ্ড, ধাপার হত্যা, গার্ডেন রিচে হত্যা, তৃণমূল নেতারা অভিযুক্ত হলে কি নরম মনোভাব দেখায় পুলিশ, আর বিরোধী দলের কেউ অভিযুক্ত হলে অতি সক্রিয় হয়ে ওঠে? আপনাদের মধ্যে 32% মানুষ বলেছেন যে পুলিশ শাসক দলের পক্ষে পক্ষপাত দুষ্ট, 37% মানুষ মনে করেছেন পুলিশ নিরপেক্ষ, এবং জানি না বলতে পারবো না বলেছেন 31% মানুষ।
সমালোচনায় রাজ্যের শাসক দল এবং অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী কতটা সহিষ্ণু। অনেকেই বলছিলেন যে যাদবপুরের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, কৃষক শিলাদত্ত চৌধুরী বা তানিয়া ভরদ্বাজ নামে ছাত্রীর ঘটনায় মুখ্যমন্ত্রী অসহিষ্ণু, এমনটা প্রতিফলিত হয়েছে। আপনারাও কি তাই মনে করেছেন? সমীক্ষকরা প্রশ্ন রেখেছিলেন। মানুষের সমালোচনার মুখে অসহিষ্ণু মুখ্যমন্ত্রী, এমনটা মনে করেছেন 33% মানুষ। অসহিষ্ণু নন মুখ্যমন্ত্রী, এমনটা মনে করেছেন 34% মানুষ। জানি না বা বলতে পারবো না, এমনটা মনে করেছেন 33% মানুষ। আর এবার কিছুক্ষণ আগে নির্বেদা যে কথা বলছিলেন সিঙ্গুরের জমি, সে নিয়েও আমরা প্রশ্ন রাখি। ক্ষমতায় এসেই মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরের 400 একর জমি ফেরত দেবেন এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন। 2 বছর পেরিয়ে গেছে, জট ছাড়েনি। অনিচ্ছুক কৃষকরা কি আদৌ জমি ফেরত পাবেন? সিঙ্গুরের জমি ফেরত সম্ভব এমনটা মনে করছেন 32% মানুষ। সম্ভব না এমনটা মনে করছেন 47% মানুষ। জানি না, বলতে পারবো না, এমনটা মনে করছেন 21% মানুষ। আবার তথ্যে যাব, কিন্তু তার আগে একটু আলোচনা। গৌতম দা, প্রথম যে গ্রাফিক্সটা দেখানো হলো, যেটার বিষয় ছিল এই চিটফান্ড বা বেআইনি লগ্নি সংস্থা, আসলে এই ধরনের সার্ভে যখন হয় তখন যারা রেসপন্ড করেন তাদের মনটা কিভাবে কাজ করে এটা একটুখানি কিন্তু খেয়াল রাখার দরকার আছে। একটা হচ্ছে খুব স্পেসিফিক প্রশ্ন আপনি করছেন বা আপনার প্রতিষ্ঠান করছে, কিন্তু মানুষ এই সময়ের মধ্যে কি দেখেছে? তারা দেখেছে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সরকারে থাকাকালীন বিভিন্ন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ছে। তার ফলে এখানে দুটো ভাগ। একদল মানুষ যারা আর এই দলগুলির মধ্যে কোনো তফাৎ করতে রাজি হচ্ছেন না, যে এই খারাপের মধ্যেও এরা একটু ভালো, এরা একটু কম ভালো, মানে ওভারঅল রাজনীতিকেই দুষছেন খানিকটা সেরকমই আর কি, যে তারা হচ্ছেন কিন্তু সংখ্যাগরিষ্ঠ ওখানে। এবারে বাকি অংশটা যারা পড়ে রইল 100% থেকে বাদ দিলে, তার মধ্যে জানি না বলতে পারবো না, ওটা বাদ গেল। এবার যারা পড়ে রইল তাদের মধ্যে একটা অংশ আছেন যারা এর মধ্যে 1, 2, 3 করতে রাজি আছেন, এইটুকু মেন্টালি এনগেজ করতে রাজি আছেন। সেটা হচ্ছে 22+19+9। বাকিরা কিন্তু এইটুকু মেন্টালি এনগেজ করতে রাজি না, কারণ তারা মনে করেন যে এরা সবাই কম বেশি যুক্ত। এখানে একটা জিনিস বলি, আমাদের আগের সমীক্ষাতে উঠে এসেছিল এবং আলোচনাও হয়েছিল যে অনেক সময় এই বিপুল পরিমাণ যেখানে যে প্রশ্নে জানি না এবং বলতে পারবো না, হ্যাঁ খুবই তাৎপর্য। একটা উদাহরণ দিচ্ছি আমি একটা, যেমন এইমাত্র একটা প্রশ্ন আপনি রাখলেন মুখ্যমন্ত্রী টলারেন্সের প্রশ্নটা। আপনি দেখুন টলারেন্স আছে মুখ্যমন্ত্রীকে যতজন বলছে, আর নিয়ের ক্যাটাগরিটা দুটো যদি আপনি করেন, মানে টলারেন্স নয়, মানে নেগেটিভ সেন্সে দেখেন 67% মানুষ। অর্থাৎ 100-র মধ্যে 67 জন মানুষ কিন্তু আপনার পজিটিভ সেন্সে কথা বলছেন। আপনার ভালো एग्जांपल হচ্ছে এবিজি প্রশ্নটা, আমি যেখানে অনেকে বলছে জানি না, পজিটিভ সেন্সে ভাগ করুন। পরিষ্কার এখানে পজিটিভ সেন্সটা আমি পাচ্ছি, যেটা তার থেকে নেগেটিভ সেন্সটা পাচ্ছি আমি অনেক বেশি। সরাসরি লোক পজিটিভ বলছে না, কিন্তু আপনি যোগ না করলেও আরেকটা আলোচনা হয় যে ফিয়ার ফ্যাক্টর কতটা কাজ করেছে, যে প্রকাশ্যে আমি রাজ্যের কোনো গুরুত্বপূর্ণ মানুষের এইভাবে সমালোচনা করতে পারি কিনা। সেই ক্ষেত্রে কি এই বলতে পারবো না সংখ্যা বেড়েছে? আরো বেশি সমস্যা। 67% মানুষ ওই ক্যাটাগরির মধ্যে হ্যাঁ বলছে না, যে মুখ্যমন্ত্রী টলারেন্স আছে এটা স্বীকার করছেন না। তাহলে তো আপনি যেটা বলছেন যে ফিয়ার যদি কাজ করে, তাহলে এই শতাংশ তো আরো বাড়বে, 67 থেকে 80-তে চলে যাবে। না না, এটা কিন্তু পরিষ্কার না, এটা নয়। ব্যাপারটা হচ্ছে যে খুব ক্যাটেগরিক্যাল প্রশ্ন হয়েছে। হ্যাঁ, কেউ কেউ টলারেন্ট মনে করছেন, কেউ কেউ টলারেন্ট মনে করছেন না। হ্যাঁ, এই দুটোর মধ্যে কম্পেয়ার করা যেতে পারে। যারা জানি না বলছেন তারা যে কোনো দিকে যেতে পারতেন, অতএব ওইটাকে একটার সঙ্গে যোগ করাটা আমার মনে হয় এটা মানে স্যাম্পলিং এর দিক থেকে ঠিক হচ্ছে না। একটা পরিস্থিতি তো এইটা তো বিবেচনার মধ্যে রাখতেই হবে। কোন পরিস্থিতি জানি না বলছে তার কারণটা কি? কারণটা একটা সমালোচনা করলে, যে একটু আগে বললেন আপনি শিলাদিত্যর কথা, তানিয়া ভরদ্বাজের কথা বা অন্য বক্তব্যগুলি যেগুলি বললেন, এগুলি তো ঘটেছে। এবং যে পুলিশ পুলিশকেও যা বলা, সাংবাদিকদেরও যা বলা, যিনি বলছে আমার মত প্রকাশ করলে আমার অম্বিকেশ মহাপাত্রের অবস্থা হবে, এই ভয় পাচ্ছে। আমি আপনাকে এইটা বলতে পারি, এটাকে উড়িয়ে দেওয়ার মতো নয়। কারণ আপনি যা মাটি উৎসবে যা হলো, সেখানে সেগুলো সব বলা হলো না, মানুষ অন্য একটা লোক তো ভাববে যে আমি মতামত ব্যক্ত করে বিপদে পড়বে না। একটা স্যাম্পল সার্ভে যখন হচ্ছে তখন অ্যানোনিমিটি মেনটেন করা হবে, এটা নিশ্চয়ই বলা হচ্ছে, না হলে তো সে কোনো উত্তরই দেবে না। বহু কিছু মানুষ কিছু মানুষ করে না। আমি বলছি তোমাকে একটা উদাহরণ দিচ্ছি, তাহলে অর্থনীতি যে সার্ভে করি না, তাহলে রেসপন্ড করবে না। না তা নয়, তো রেসপন্ড করবে না, পুরো কোশ্চেনের উত্তর দিচ্ছে। আমি তো অনেক সার্ভের কাজ করেছি, বেশ তো, হ্যাঁ, পুরো প্রশ্নের উত্তর দিচ্ছে।
দুটি প্রশ্নের উত্তর সে মিথ্যে কথা বলছে। একটা হচ্ছে তার উপার্জন কত, একটা হচ্ছে তার কত জমি আছে। আজকাল এটা জিজ্ঞেস করা বন্ধ করে দিয়েছি। বলে না, ঠিক কথা, ঠিক ওই প্রশ্নটা এসে একদমই এটা এদিক ওদিক তাকাচ্ছে, তারপরে কিছু সংখ্যা ওই জন্য তো ফোকাস গ্রুপ ডিসকাশন করতে হয়। একদমই ঠিক। তাহলে পরে কিন্তু তার বাকি সময় সে অ্যানোনিমিটিতে বিশ্বাস করছে, আমার কথায় বিশ্বাস করছে। যেই তাকে আমি জিজ্ঞেস করছি তোমার জমি কত আছে, তখন তার মনে হচ্ছে যদি এই তথ্যটা সরকারের কাছে চলে যায় গৌতম গুপ্ত মারফত, অতএব এইটা বলা যাবে না। না, লোকে বিশ্বাস করে না, এটা ঘটনা। এতই এই প্রশ্নগুলো এতই ডিরেক্ট এবং সেনসিটিভ, যদি কেউ ভয় পায় তাহলে সে রেসপন্ড করবে না। মানে সে যখন রেসপন্স করছে না তো, না করছে না তো, অনেকে তো করছে না। একটা কথা বলার আছে এই বিষয়ে, যে এই মুখ্যমন্ত্রীর অসহিষ্ণুতা সম্বন্ধে, এটা যদি নাগরিক এবং গ্রামীণ মানুষের মধ্যে একটা তফাৎ করা যেত, তাহলে আমার মনে হয় এর থেকে একটা উল্লেখযোগ্য কিছু ব্যাপার উঠে আসতে পারত। গ্রামীণ মানুষের কাছে মুখ্যমন্ত্রী সহিষ্ণু কি অসহিষ্ণু এটা একটা খুব বড় জিনিস নয়, কিন্তু নাগরিক মানুষ যেমনি, মানে শহরের বাসিন্দা মানুষ যেহেতু তাদের ব্যক্তি স্বাধীনতাটাকে একটা বড় জায়গায় মর্যাদা দেন, সেই জন্য মুখ্যমন্ত্রীর এই অসহিষ্ণুতা, যেটা আমরা তানিয়া ভরদ্বাজের ব্যাপারে দেখেছি, শিলাদিত্য চৌধুরীর ব্যাপারে দেখেছি, অম্বিকা মহাপাত্রের ব্যাপারে দেখেছি, এটা একটা বড় ভূমিকা পালন করবে। অতএব এই ব্যাপারে করা যেত। আরো অনেক উদাহরণ আছে, আমি সবকটার মধ্যে যাচ্ছি না। মিলনমেলায় পুলিশকে উনি বলছেন আপনাকে ধরে চাবকানো উচিত, এর প্রতিক্রিয়া কিন্তু সব মানুষের কাছে সমান হবে না। গাঁয়ের মানুষের কাছে বা খুব খেটে খাওয়া নিপীড়িত মানুষের কাছে তারা তো এইসব কথা শুনে অভ্যস্ত। অতএব মুখ্যমন্ত্রী পুলিশকে বলেছেন সেটা মজাই পেল, কারণ পুলিশের কাছে সে হয়তো অত্যাচারিত হয়েছে আগে। মুখ্যমন্ত্রী পুলিশকে বেশ করেছে। তাহলে এই প্রশ্নে যেটা উঠে এসেছে, ধরুন এই বেআইনি লগ্নির প্রশ্নে, সেটা নিয়ে আপনার কি মনে হয় যে ওভারঅল রাজনীতি সম্পর্কে একটা 50% মানুষ বলছেন যে প্রভাবশালী আর রাজনীতিবিদদের জন্যই এটা হয়েছে, এটা কোথাও একটা জেনারেলাইজেশনের জেনারেলাইজেশন, মানে এটা যাদের টাকা গেছে তারা তো আজকে হতাশ, মানে যাকে বলে ডেসপারেট। এই যে কথাগুলো গৌতম বা অভিরূপ বা বিশ্বনাথ বললেন যে অ্যানোনিমিটির অভাব আছে, লোকে ভয় পেতে পারে একটা কথা বলতে না পারি, এই সমস্ত লোকগুলোর কিন্তু আমার মনে হয় বেশিরভাগের ভয় ঘুচে গেছে। আজকে তারা এমন অবস্থায় পড়েছে যে এই বিষয়ে তারা বলতে কুণ্ঠিত নয়, এবং সেই জন্য 50% আমার মনে হয় না এই রকম শতাংশ আমরা অন্য কোনো ব্যাপারে দেখেছি, এবং গোটা সার্ভেতেই নেই। 50% মানুষ যে বলছেন যে তারা ভরসা করে সারা জীবনের সঞ্চয়, অনেক ক্ষেত্রে সারা জীবনের সঞ্চয়, যে এই চোটা কারবার বা চিটফান্ড বা যাই বলা হোক না কেন সেই সব সংস্থায় রেখেছিলেন, তার মূল কারণ ছিল এই সমস্ত সংস্থার কর্তাদের সাথে রাজনৈতিক নেতাদের ওঠা বসা, এবং সেই ওঠা বসাটাকে খুব বড় করে দেখানো, তার ভিত্তিতে প্রচার করা, তার ভিত্তিতে এই কথাটা তাদের বোঝানো যে এই টাকা কখনো মারা যেতে পারে না, এই দেখো ইনি অমুক মন্ত্রীর সাথে বসছেন, এই দেখো উনি মুখ্যমন্ত্রীর সাথে এত কাছাকাছি ইত্যাদি। অতএব এই যে 50% এটার একটা বিশাল ভূমিকা আছে, এবং যে এর মধ্যেও যে একটা বড় সংখ্যা বলেছেন, কত 12% বোধহয় বলেছেন যে আমরা জানি না, তার মধ্যে হয়তো ওই ভয় কাজ করেছে, সেটাও হতে পারে। অর্থাৎ এই যতগুলো বিষয়ে সমীক্ষা হয়েছে তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি লগ্নি সংস্থার কেলেঙ্কারির ব্যাপারে সবচেয়ে পরিষ্কার রায় জনসাধারণের কাছে পাওয়া যাচ্ছে, যে এই ব্যাপারটার কারণ হচ্ছে রাজনৈতিক নেতাদের সাথে এই চিটফান্ডওয়ালাদের ঘনিষ্ঠ। আমি একবার অভিরূপ দেখা সিঙ্গুরের প্রসঙ্গে আসবো, যে ওভারঅল মানে সরকারের প্রথম কাজ, দায়িত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম উদ্যোগী হন সিঙ্গুরের জমির ক্ষেত্রে, এইটা যে দেয়া গেল না, এটা কি কোথাও একটা মানুষের মানে হতাশার সৃষ্টি করছে? সিঙ্গুরের মানুষের কাছে অবশ্যই করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু পশ্চিমবঙ্গের বাকি মানুষ কতটা এটাতে রিয়্যাক্ট করছেন, আস্তে আস্তে যেটা ঘটে, আস্তে আস্তে মানুষ ভুলে যায়। এটা মানে হওয়া উচিত নয়, কিন্তু মানুষ ভুলে যায় বলেই আমার ধারণা। কিন্তু তার থেকেও আরেকটা জিনিস আমি বলবো, যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন আমাদের খুব দরকার, শিল্পায়ন ভীষণ দরকার, কোনো সন্দেহ নেই, কিন্তু মোটামুটিভাবে সমগ্র বাঙালি জাতিকে যদি দেখি, বাঙালি জাতি শিল্পায়ন নিয়ে বিশেষ একটা চিন্তিত নয়। যদি সত্যি চিন্তিত হতো তাহলে সিপিএম 34 বছর রাজত্ব করতে পারতো না।
আমাদের তো শিল্পের ক্রম অবনতি হয়েছে। অতএব যদি তৃণমূল আমলেও শিল্প আসতে দেরি হয়, তাহলেও যে রাজনৈতিকভাবে একটা সাংঘাতিক কিছু ওলটপালট ঘটে যাবে এমন আমার মনে হয় না। মানে শিল্পহীনতায় বাঙালির কয়েক দশকের অভ্যেস আছে, শিল্প নিয়ে বাঙালি আদৌ চিন্তিত নয়। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলবো, যেটা যখন বরং শিল্পটা করতে গেল নিশ্চয়ই চিন্তিত হবে, অবশ্যই চিন্তিত, আমরা সবাই চিন্তিত। পরিকল্পনার সঙ্গে যারা যুক্ত, আমি ভোট পেয়ে যাচ্ছি বলে আমি শিল্পায়ন করব না, আমি একবারও বলি, ও বলছে যে এটা হতে পারে, মানে এটা হওয়ার সম্ভাবনা আছে। মানে আমি এখানে কোনো মানে নরমেটিভ জাজমেন্টে যাচ্ছি না। না, সেটা খুব একটা কথাই যে শিল্পায়ন, তুমি যে বলছো যে সিপিএম টিকতে পারতো না, এই যে মানুষ শিল্পায়ন নিয়ে চিন্তিত নন, এই ব্যাপারটার প্রতিফলন কি সেই ভোটে ঘটেছিল সত্যি সত্যি? হ্যাঁ, না, আমি তো সেটাই বলছি যে মানুষ যদি সত্যি শিল্প নিয়ে অতটা চিন্তিত হতো তাহলে বহু আগে সিপিএম কে সরিয়ে দিত। না, কিন্তু মানুষের সেই চিন্তা ভাবনা বা মানুষের চাওয়া পাওয়া, তার প্রতিফলন কি এই ভোটগুলোয় ঘটেছিল? ভোটগুলো কিরকম হয়েছিল তো আমরা জানি না। আচ্ছা, সেটা অবশ্য আরেকটা প্রশ্ন। আমি জাস্ট মানে আর একটা জিনিস বলছি, এই যে মানে তথাগতটা যেটা বললেন, এই 50% মানুষ মনে করছেন যে রাজনীতিবিদরা এটার সঙ্গে যুক্ত, ঠিক। এখানে একটা পারসেপশন এবং রিয়েলিটির একটা তফাৎ আছে। অর্থাৎ এই ধরনের সার্ভেগুলো পারসেপশন সার্ভে, তো আসলে কি হয়েছে আমরা জানি না। এমন হতেই পারে যে রাজনীতিবিদদের একটা রিলেটিভলি ক্ষুদ্র মানে অংশ হয়তো করাপ্ট, হয়তো কেন না, নিশ্চয়ই করাপ্ট, কোনো সন্দেহ নেই সে বিষয়ে। কিন্তু তার মানে পুরো, মানে এদের জন্যে ওই একটা পচা আপেলের জন্য যেমন পুরো আপেলের মানে ঝুড়িটা পচে যায়, আমার মনে হয় পুরো রাজনীতিকরাই কলঙ্কিত হচ্ছেন। সেইটা আমার একটু আনফেয়ার মনে হয়, সেটা ঠিক নয়। মানে সব রাজনীতিবিদ কিন্তু, বা আমি বলবো অনেক রাজনীতিবিদই কিন্তু এই ধরনের করাপ্ট নন বলে আমার বিশ্বাস। আর লোকে তো এমন আমি এই কথাটা খালি লোকে বলেনি, রাজনীতিবিদ এমন কথা বলেনি যে সমস্ত রাজনীতিবিদতে, আমি কিছু রাজনীতিবিদ আছে তারা অত্যন্ত প্রভাবশালী এবং তাকে সংকটের জন্য তো যুক্ত রাজনীতিতে ঘটনা। না, রাজনীতি যুক্ত অভিরূপ যেটা বলছে যে সবাই সব রাজনীতিক যুক্ত, এমন কথা তো কেউ বলেনি। না, এমন কথা বলেনি, কিন্তু কোন রাজনীতির লোক যুক্ত আমি শুধু একটি কথা বলতে চাইছি যে প্রত্যেককে, তার কারণ এখন আপনাদের সেই তথ্য দেখাবো, এই রাজ্যে স্পেসিফিক সেই তথ্য যেটার অপেক্ষা আপনারা নিঃসন্দেহে করছেন। রাজ্য দেখিয়ে তারপরে দেশের আলোচনা আমরা ঢুকবো, যে পশ্চিমবঙ্গের যে 42টি লোকসভা আসন, তাতে যদি এই মুহূর্তে ভোট হয় তাহলে কোন দলের ঝুলিতে কত আসন যাবে। সরাসরি আমাদের সমীক্ষকরা এ রাজ্যের মানুষের কাছে, যাদের তারা মুখোমুখি হয়েছেন, এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। আসুন পাশাপাশি আমরা দেখাই যে 2009-এ কোন দলের কত আসন ছিল এবং এই মুহূর্তে আমাদের এই সমীক্ষায় ঠিক কি উঠে এলো। 2009-এ তৃণমূল কংগ্রেস পেয়েছিল 19টি আসন, এসইউসিআইয়ের একটি আসন আমরা আলাদা ধরেছি। আর আমাদের সমীক্ষায় কি উঠে এসছে আপনাদের দেখাবো। বামেরা পেয়েছিল 15টি আসন, কংগ্রেস পেয়েছিল 6টি আসন, বিজেপি 1টি আসন, অন্যান্যরা 1টি আসন। তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে যদি ভোট হয় আমাদের এই নেলসনের সমীক্ষায় 14টি আসন পেতে পারে, বামেরা পেতে পারে 18টি আসন, কংগ্রেস পেতে পারে 9টি আসন, বিজেপি 0 এবং অন্যান্যরা 1টি আসন। আরেকবার আপনাদের গোটাটা বলবো। তৃণমূল কংগ্রেস 2009-এ 19টি আসন পেয়েছিল। অবশ্যই কংগ্রেস এবং এসইউসিআইয়ের সঙ্গে জোট ছিল, এসইউসিআই আমরা 1 ধরেছি, কংগ্রেস আলাদা ধরেছি। তৃণমূল কংগ্রেস 19টি আসন পেয়েছিল। এই মুহূর্তে ভোট হলে নেলসনের সমীক্ষা অনুযায়ী তা কমে দাঁড়াতে পারে 14তে। বামেরা 15টি আসন পেয়েছিল, তা বেড়ে হতে পারে 18। কংগ্রেস 6টি আসন পেয়েছিল, বেড়ে হতে পারে 9 এবং বিজেপি 1টি আসন পেয়েছিল 0, অন্যান্যরা 1টি আসন পেয়েছিল। এসইউসিআই এক্ষেত্রে আমরা ধরেছি, অন্যান্য দেখানো হচ্ছে আমাদের এই সমীক্ষায় 1। এবার আপনাদের দেখাবো যে বামেদের এই যে 18টি আসন, তার ভেতরে বাম ফ্রন্টভুক্ত বিভিন্ন দলগুলির ব্রেকআপ ঠিক কি, তারা কত আসন পাচ্ছে। 2009 সালে সিপিআই পেয়েছিল 2টি আসন, সিপিএম 9টি আসন, ফরওয়ার্ড ব্লক 2টি আসন, আর স্প্লিট 2টি আসন। এই মুহূর্তে আমাদের সমীক্ষা অনুযায়ী ভোট হলে সিপিআই পেতে পারে 3টি আসন,
সিপিএম 11টি আসন, ফরওয়ার্ড ব্লক 2টি আসন, আরএসপি 2টি আসন। আপনাদের আরেকবার বলি, 2009 সিপিআই পেয়েছিল 2টি আসন, তা বেড়ে হতে পারে আমাদের এই সমীক্ষা অনুযায়ী 3টি আসন। সিপিএম পেয়েছিল 9টি আসন, বেড়ে হতে পারে 11টি আসন। ফরওয়ার্ড ব্লক পেয়েছিল 2টি আসন, 2টি থাকছে আমাদের এই সম্ভাব্য সমীক্ষা অনুযায়ী। আরএসপি 2টি আসন, 2টি থাকছে। যেহেতু আমরা জানি যে 2009 এবং 2011 জোট হয়েছিল তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে, আমরা পাশাপাশি এই প্রশ্ন রাখি যে যদি জোট হয়, আমরা আপনাদের যে ফিগার দেখালাম, যাতে তৃণমূল কংগ্রেস 14, বামেরা 18, কংগ্রেস 9, বিজেপি 0, অন্যান্যরা 1, এইটা কিন্তু জোট না হওয়ার ক্ষেত্রে। জোট হওয়ার ক্ষেত্রে মানুষ কি চাইছেন তাও আমরা বিচার করি। আমাদের সমীক্ষকরা সেই তথ্য তুলে ধরেছে আমাদের সামনে। তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের যদি জোট হয় তাহলে 24টি আসন পেতে পারে এই জোট। বামেরা 17টি আসন, বিজেপি 0, অন্যান্যরা 1। অর্থাৎ জোট না হলে যেখানে 14 এবং 9 হচ্ছিল, সেখানে এই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের জোট হলে একটি আসন বেড়ে যাচ্ছে জোটের, 23 হচ্ছে 24। যেখানে 18টি আসন পাচ্ছিল বামেরা, তাদের একটি আসন কমে যাচ্ছে, সেটি 17 হচ্ছে। এবার খুব দ্রুত আমাদের যারা অতিথি আছেন দ্রুত প্রতিক্রিয়া নেব। রবীন্দা, দেখুন, এই 2011 আপনারা জেনারেলি দেখানোর পরে 2009 2011 বলতেন যে এই সমীক্ষা স্যাম্পল সাইজ ইত্যাদি নিয়ে প্রশ্ন তুলতেন। বিতর্কে এখন যাচ্ছি না, এতক্ষণ আলোচনা করছি। কি মনে হচ্ছে বাস্তব? আমি বলছি তো যে 2011 পর যা উপনির্বাচন হয়েছে, আমাদের পুরসভা নির্বাচন হয়েছে, কোনো একটি নির্বাচনেও 9 এবং 11 রেজাল্ট তৃণমূলের পার্সেন্টেজ অফ ভোট তা ধরে রাখতে পারে কোনো একটি। 3টে উপনির্বাচনে আপনাদের ভোটের পার্সেন্টেজ কমেছে। আমার কথা শুনুন, আমি আগে বলছি তৃণমূলটা, আগে যেটা বললেন যারা সরকারে আছে, আমার কথাটা কোনো একটি নির্বাচনে, এমনকি মমতা ব্যানার্জি যে লোকসভা নির্বাচনে কেন্দ্রে জিতেছিলেন, সেখানে যখন সুব্রত বক্সি জেতে, সেখানেও আপনি দেখবেন পার্সেন্টেজ অফ পোল, যেমন পোলিং পার্সেন্টেজ কমেছে, তেমনি প্রাপ্ত ভোটের হার কত কমেছে। কোনোটাতেই বাড়েনি। বলে কথা হচ্ছে এটা ডিমিনিশিং, এটা ঘটনা। আবার আমাদের কথাটাও বলেন, আমাদেরও 2টি ক্ষেত্রে বেড়েছে উপনির্বাচনে, একটা বাঁকুড়ায়, দাসপুরে জাস্ট কাছাকাছি, আমাদেরও কমেছে। এইবার অন্য সেক্টরে, যেমন আপনি আবার বলেন জঙ্গিপুরের যে লোকসভা নির্বাচনটা যদি দেখেন, এই যে এখন একটা সুন্দর একটা স্লোগান তুলছে, জঙ্গিপুরের লোকসভা কংগ্রেস প্রার্থী দিল, তৃণমূল প্রার্থী দিল না। এখন যেমন হাওড়ার লোকসভা উপনির্বাচনে তৃণমূল প্রার্থী দিল, বিজেপি প্রার্থী দিল না। এই যে বদলা বদলি হচ্ছে আর কি। কিন্তু আপনি এইটা বললেন এই আসনের দিক থেকে যে এই জোট হলেই এই, কিন্তু আপনারা আরেকটা জোটের কথাটা নিশ্চয়ই ভাবেননি, কারণ সেই জন্য আনেননি। যাই হোক, এখনো পর্যন্ত তার ইঙ্গিত অতটা স্পষ্ট নয়। তৃণমূল এবং বিজেপির কথা বলছেন। পয়লা থেকে 10ই মের মধ্যে ঘটনাটা ঘটেছে। পয়লা থেকে হ্যাঁ, আচ্ছা, আমি দুটো জিনিস বলবো। মানে এটা স্যাম্পল সাইজ ইত্যাদি নিয়ে কোনো প্রশ্ন করছি না, সেটা করাটা ঠিক হবে না। এক্ষেত্রে একটা দল ক্ষমতায় থাকলে তো একটা ইনকামবেন্সি ফ্যাক্টর আছেই, সেটা হতে পারে, সেটার জন্য খানিকটা কমেছে। সেটা ছাড়া যেটা দেখছি সেটা হচ্ছে যে জোট থাকা না থাকার মধ্যে খুব বেশি তফাৎ হচ্ছে না, সেটাই দেখার আর কি। উপনির্বাচনে ফার্স্ট লেফট, সেকেন্ড কংগ্রেস, থার্ড তৃণমূল, এটাও একটু দেখতে হবে। না, ঠিক আছে, কিন্তু অর্থাৎ জোট থাকা না থাকার মধ্যে খুব তফাৎ হচ্ছে না, এবং সেটা আরেকটা কারণে উল্লেখযোগ্য। মানুষ লোকসভায় যেভাবে ভোট দেন সেইভাবেই কি বিধানসভায় ভোট দেন, এটা একটা প্রশ্ন, এবং অনেক ক্ষেত্রে নাও হতে পারে।
পঞ্চায়েতে আবার সম্পূর্ণ অন্যভাবে ভোট দেন। সেক্ষেত্রে মানে আমার তৃতীয় বক্তব্যটা হচ্ছে যে এই লোকসভা ভোটের রিফ্লেকশন পঞ্চায়েত কিংবা বিধানসভায় পড়বে বলে আমার মনে হয় না। মানে পঞ্চায়েত এবং বিধানসভার চিত্রটা, এই চিত্রটা দেখে আদৌ বোঝা যাবে না। এখানে তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে তারা দিল্লিতে যাচ্ছেন, দিল্লিতে গিয়ে তারা কতটা সাকসেসফুল হচ্ছেন বা হচ্ছেন না, এইসব ফ্যাক্টর কাজ করবে, নিশ্চয়ই কাজ করবে। কিন্তু বিধানসভা বা পঞ্চায়েত, সেখানে কিন্তু ভোটের চিত্রটা আমার মনে হয় একটু আলাদা হবে। পঞ্চায়েত একেবারে লোকাল লেভেল, যার ফলে এই তুলনায় নয়। আমি নির্বেদের কাছে, নির্বেদ একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে জোট না করে সেক্ষেত্রে কংগ্রেসের লাভ হচ্ছে না। আমি একটা অন্যভাবে কথা বলি সুমন, খুব ইন্টারেস্টিং, এবং এটা থেকে মানে একেবারে তথ্য, এটার সঙ্গে কোনো ব্যাপার নেই। একটা হচ্ছে এসি নিয়েলসনের সমীক্ষা লোকসভার ক্ষেত্রে গতবার মেলেনি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আশ্চর্য রকমের মিলে গেছিল। এ দুটো একটা অদ্ভুত ব্যাপার। মানে এসি নিয়েলসন সমীক্ষা দিয়েছিলেন যখন লোকসভায়, তখন তারা বলেছিলেন 204 পাবে গোটা ইউপি, whereas ম্যাক্সিমাম যিনি যারা করেছিলেন, দোষ নেই, ম্যাক্সিমাম করেছিলেন সিএনএন আইবিএন 235, 215 থেকে 235, তার উপরে জানিনি কেউ। এহেন অবস্থায় একা কংগ্রেস পেয়েছিল 206 লোকসভায় এবং 60টা সিট বেশি পেয়েছিল, মানে সমস্ত ভেঙে দিয়ে। অথচ 2011 এবং 2009 পশ্চিমবাংলা এক্সেলেন্ট সমীক্ষা করেছিলেন, এ সম্পর্কে কিছু বলার নেই। আমি সেইটাকে যদি ভিত্তি ধরি, তাহলে ট্রেন্ডটা, এটা তো ওপিনিয়ন পোল, ট্রেন্ডটা যেটা যাচ্ছে সেটা আমাদের কিন্তু সংখ্যাটা যাই দাঁড়াক না কেন, যা অ্যানালিসিস হোক না কেন, আমার দলের একটু বেশি চাইবো আমি, ওনার দলের উনি বেশি চাইবেন না। এখানে যেটা এসছে নির্বেদ, এই যে ট্রেন্ডটা, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট হলো না, আপনাদের আসন বাড়লো, এমনকি বামেদের আসন বাড়লো, সেটা স্বাভাবিক ছিল, কিন্তু আপনাদেরও আসন বাড়লো। আমি তো দেখলাম সেটাই। এবং এই যে ট্রেন্ডটা, এই ট্রেন্ডটাকে অস্বীকার করা যাচ্ছে না। এই ট্রেন্ডটা নিয়েলসন যেটা ধরেছেন, এই ট্রেন্ডটা কিন্তু আমাদেরও সবারই ট্রেন্ড। আমরা কিন্তু বুঝতে পাচ্ছি, একদম পরিষ্কারভাবে বুঝতে পাচ্ছি। তার কারণ দুটো। একটা হচ্ছে যে এই সরকার যখন আসেন, পরিবর্তনটা যখন হলো, এই সরকার যখন আসলেন, মানুষের যে 1, 2, 3, 4 করে যে আকাশচুম্বী প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশাটা বারবার ধাক্কা খেতে 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 নামছে। এটা সিঙ্গুর থেকে শুরু হয়েছে আর এখন চিট ফান্ডে চলছে। কিন্তু আপনাদের উপর তার প্রভাব পড়বে না কেন? আপনারা তো একই সঙ্গে সরকারে ছিলেন। আমাদের উপর প্রভাব পড়ছে না, তার একটাই কারণ, যেহেতু ফরওয়ার্ড ব্লক আরএসপির উপর কম প্রভাব পড়ে সিপিএম এর তুলনায়। মেজর ফ্যাক্টর হিসাবে যেহেতু তৃণমূল কাজ করেছে এবং একটা সময় তৃণমূল দল থেকে ইউপিএ থেকে বেরিয়ে এসছেন এবং পরবর্তীকালে আমরাও বেরিয়ে এসছি, আজকে ন্যাচারালি এবং যখন আজকে এই যে চিটিং ফান্ড বা ইত্যাদি ইত্যাদির ক্ষেত্রে ধারাবাহিকভাবে তৃণমূল নেতাদের নাম যেভাবে উঠে আসছে, তুলনায় আমাদের নেতাদের নাম সেভাবে কোনোভাবেই, মানে খুবই 1%, 1.5% হয়তো কাউকে একটা ছবি দেখানো হয়েছে, তার বেশি কিছু নয়। এক্ষেত্রে সমস্ত মানুষ জানেন যে কোন রাজনৈতিক দলকে ইঙ্গিত করা হচ্ছে। যেটা অভিরূপ বললেন, কথাটা সত্যি, যে রাজনীতির সবাইকে দুর্নীতিগ্রস্ত তা তো নয়, কিন্তু এটা ঠিক যে শ্রীশান্ত যদি ম্যাচ ফিক্সিং এ দাঁড়ান, তাহলে কি হয়, এখানে একটা ওভারে 26 উঠলেই মানুষ মনে করতে আরম্ভ করে এই তো হয়ে গেছে ব্যবস্থা। এইটা আমাদের সহ্য করতে হবে, তার কারণ এই দায়টা রাজনৈতিক লোকেদের নিতে হবে। কারণ এই যতক্ষণ না ইন্ডিভিজুয়াল গুলোকে পরিষ্কার করে ধরা হচ্ছে এবং নিরপেক্ষতম তদন্তে মানুষের কাছে ক্লিয়ার করা যাচ্ছে যে এই লোকগুলোর বাইরে আর কেউ নয়, তা না হলে সমস্ত লোকের দিকে ইঙ্গিত করবে মানুষ। হয়তো তৃণমূলের দিকে বেশি করবে, হয়তো লেফটের দিকে আরেকটু কম করবে, হয়তো কংগ্রেসের দিকে হয়তো খুবই কম করবে, কিন্তু করবে। আমি তথাগতদার কাছে যাব। তথাগতদা, এই সমীক্ষা আমরা মনে হচ্ছে সমীক্ষার যে ট্রেন্ডটা রাইট, এটা আরো সময়ের সঙ্গে সঙ্গে এই ট্রেন্ডটাই বজায় থাকবে বলে আমার ধারণা। তথাগতদা, এই গোটা দেশের তথ্য যখন দেখাবো, তখন খুব স্পষ্ট করে নরেন্দ্র মোদীর ছবি উঠে আসছে, প্রধানমন্ত্রী পদের দাবিদার, তার প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তার কতটা দূরত্ব বেড়েছে, এই সমীক্ষার পরবর্তী পর্যায়ে আমাদের আছে। কিন্তু গোটা দেশে যখন বিজেপি এই রকম বড়, এই রকম শক্তিশালী একটা পরবর্তী বছরের লোকসভা নির্বাচনে রাজ্য বিজেপিতে ছাপ পড়ছে না কেন? তার একটা মূল কারণ হচ্ছে যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে
মেরুকরণ বা পোলারাইজেশন একটা খুব বড় জিনিস। এরকম পোলারাইজেশন বা মেরুকরণ আরো বেশ কিছু রাজ্যে আছে, যেমন মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, হিমাচল, উত্তরাখণ্ড, রাজস্থান ইত্যাদি রাজ্যে আছে, যেখানে পুরো রাজনীতিটা দুটো দলকে ঘিরে আবর্তিত হয়, কংগ্রেস এবং বিজেপি। তেমনি পশ্চিমবঙ্গে এই জিনিসটা এতদিন ধরে পুরো আবর্তিত হয়ে এসছে। বেশিরভাগ রাজ্যের বেশিরভাগ অঞ্চলে তৃণমূল বনাম সিপিএম বা তৃণমূল বনাম বামফ্রন্ট, এবং উত্তরবঙ্গে এবং মুর্শিদাবাদে কংগ্রেস। এর থেকে মানুষের একটা ধারণা জন্মেছে যে আমার ভোটটা নষ্ট হবে, এই দুটো দলের বাইরে যদি আমি কারুকে ভোট দিই তাহলে ভোটটা নষ্ট হবে। এই ভোট নষ্টটা একটা খুব বিচিত্র জিনিস, কারণ ভোট আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি কখনো ভোট নষ্ট হয় না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভোট নষ্টর আশঙ্কায় যদি আমি যে দলকে সমর্থন করি সেই দলকে ভোট না দিয়ে আমি অন্য কারুকে ভোট দিই, তাহলে তো সে দল কোনোদিনই জিতবে না। আগে তো ভোট দেবে, তারপরে তো জিতবে। আগে তো জিতে কেউ দেখাতে পারবে না এই দেখুন আমি জিতেছি, এবার আমাকে ভোট দিই। আগে মানুষ ভোট দেবেন, তবে তো সে জিতবে। অতএব এই পুরো যে ফলটা হচ্ছে, আমি এর মেথোডোলজিটা এটা কতদূর ঠিক অপ্রাসঙ্গিক কথা বলবেন না, আপনি যথেষ্ট বয়স হয়েছে। যে ব্যাপারটা আজকে সত্যি সত্যি প্রাসঙ্গিক সেটা হচ্ছে যে এই মেরুকরণটা থাকবে কি থাকবে না। যেমন ইউপিতে কোনো মেরুকরণ নেই, বিহারে কোনো মেরুকরণ নেই, তার ফলে সেখানে একজন মানুষ যাকে সমর্থন করেন তাকেই ভোট। কেন বলছেন সপা এবং বসপার এক ধরনের মেরুকরণ? না না, সপা এবং বসপা ছাড়াও কংগ্রেস আছে, বিজেপি আছে, তারা কিছু কিছু তো ভোট পায়, কিন্তু রাজস্থানে ধরা যায় তুলনামূলকভাবে অনেক কম হলেও সপা আর বসপার মধ্যে পুরোপুরি পোলারাইজ হয়নি। কিন্তু রাজস্থানে ধরা যাক যে রাজস্থানে কংগ্রেস আর বিজেপির বাইরে কোনো দল নেই বললেই হয় আর কি। তো এই মাঝখানে তৃণমূল কিছু চেষ্টা করেছিল, সেগুলো অন্য অনেক দল চেষ্টা করেছে, বিএসপি খুব বড় রকম ভাবে চেষ্টা করেছে, পারেনি। এই পোলারাইজেশনটা শেষ পর্যন্ত থাকবে কিনা সেটা দেখা। আর সিপিএম এর যে রবীনবাবু যে এগুলো বলছিলেন, সেই রবীনবাবুকে আমি একটা কথা মনে করি যে সিপিএম এর আগামী দিনে ভোটের চেহারাটা কিরকম হবে সে বিষয়ে খুব নানাভাবে গভীর সন্দেহ আছে। তার কারণ সিপিএম এর যারা কর্মী এখন, তারা আজ পর্যন্ত কখনো একটা কোনো সাধারণ নির্বাচনে ক্ষমতায় না থেকে ভোট করায়নি, তারা সব সময় ক্ষমতায় থেকে ভোট করিয়েছে। 2 বছর তো এত করে করলাম, এ তো উপনির্বাচন, মিউনিসিপাল নির্বাচন, হলদিয়া তো মিউনিসিপাল নির্বাচন, মিউনিসিপাল নির্বাচন, এগুলোর কথা হচ্ছে না। আপনি খুব ভালোভাবে জানেন কিসের কথা হচ্ছে, আপনি জেনে শুনে আপনি একটা যুক্তি দেওয়ার চেষ্টা করছেন, যুক্তি দেওয়ার চেষ্টা করছেন। না না, অ্যাবসলিউট টার্ম নয়। আমরা যে নির্বাচন কমিশন করেন তার গুরুত্ব আলাদা, এবং সেই নির্বাচন কমিশনের গুরুত্বে সেই নির্বাচনগুলো নিরিখে দেখা যায় যে আজকে সিপিএম এর যে ক্যাডার বাহিনী, সেই ক্যাডার বাহিনীরা কখনো কিন্তু ক্ষমতায় না থেকে নির্বাচন করায়নি। তাদের কতটা মনোবল থাকবে, তারা কতটা ভোট কুড়িয়ে আনতে পারবে, সেটা সম্বন্ধে একটা খুব বড় প্রশ্ন আছে। সিপিএম এর নেতারাও যারা এখন আছেন, একটা কথা মনে রাখতে হবে, এর আগে যে সিপিএম এর নির্বাচন হয়েছিল তার মধ্যে 3 জন খুব উল্লেখযোগ্য ব্যক্তি আর ইহজগতে নেই, সুভাষ চক্রবর্তী, অনিল বিশ্বাস এবং জ্যোতি বসু। এই 3 জন খুব উল্লেখযোগ্য ব্যক্তি ইহজগতে নেই। যারা আছেন তারা তার সমকক্ষ কিনা, সেই জায়গা নিতে পারবেন কিনা রবীনবাবু ভালো বলতে পারবেন, আমার চেয়ে অনেক ভালো জানেন। কিন্তু অনেকের সন্দেহ তারা পারবেন না। একদিকে যেমনি সিপিএম এর ক্যাডার বাহিনী কখনো ক্ষমতায় থেকে ভোট করায়নি, এবং অপরপক্ষে সিপিএম নিয়ে কথা হচ্ছে, তো আপনারাই তো আসল। হ্যাঁ, যেহেতু ক্যাডার বাহিনী কখনো ক্ষমতায় না থেকে ভোট করায়নি এবং নেতারাও এই জিনিসটা তো অভ্যস্ত নয়, সেই জন্য আগামী দিনে জিনিসটা সিপিএম এর ভোটের চেহারাটা কি হতে যাবে সে সম্বন্ধে আমার কিঞ্চিত সন্দেহ আছে। বাবুকে মাঝে মাঝে বাধা দেওয়ার জন্য ধন্যবাদ, উনি আমাকে লিবার্টি দিয়ে দিলেন, এরপর ওর কথার সময় আমি বাধা আমরা আশা করবো যে সমস্ত নির্বাচন এই ধরনের বন্ধুত্বপূর্ণ এবং
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হোক যে কোনো নির্বাচনে। আমি গৌতম বাবু এবং বিশ্বনাথ বাবুর কাছে আসবো, বিশ্বনাথ বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে আর একবার দর্শকদের দেখাতে চাইবো যে আমাদের এই 42টা আসন স্পেসিফিক যে সমীক্ষা নিয়েলসন এবং এবিপি আনন্দের, তাতে কি উঠে এসেছে। কালকে যদি লোকসভা নির্বাচন হয় তাহলে কার কত আসন? 2009 তৃণমূল কংগ্রেস পেয়েছিল 19টি আসন, আমাদের সমীক্ষায় দেখা যাচ্ছে তা কমে যেতে পারে 14তে। বামেরা পেয়েছিল 15টি আসন, তা বেড়ে হতে পারে 18, কংগ্রেস 6টি, বেড়ে হতে পারে 9টি, বিজেপি 1টি পেয়েছিল, সেটি 0তে যেতে পারে, অন্যান্যরা 1টি পেয়েছিল, 1টিই থাকবে। আরেকবার আপনাদের দেখাই, 2009 তৃণমূল কংগ্রেস 19টি আসনে জিতেছিল, 2013 এই সমীক্ষায় তা কমে দাঁড়াতে পারে 14তে, বামেরা 15টিতে জিতেছিল, তা বেড়ে 18 হতে পারে, কংগ্রেস 6টিতে জিতেছিল, তা 9টি হতে পারে বেড়ে, বিজেপি 1টি, সেটা 0 হতে পারে, অন্যান্যরা 1টিই থাকবে। বামেদের ক্ষেত্রে এই যে 18টি আসন, এইটার ভেতরে ব্রেকআপটা ঠিক কীরকম, কোন বাম দলের ঝুলিতে কত আসন দেখাবো আপনাদের। সিপিআই 2009 2টি আসন পেয়েছিল, সিপিএম 9টি আসন, ফরওয়ার্ড ব্লক 2টি আসন, আরএসপি 2টি আসন, সিপিআই পেতে পারে 2টি, বেড়ে যেতে পারে 3-এ, সিপিএম এর 9 বেড়ে যেতে পারে 11তে, ফরওয়ার্ড ব্লকের 2টি আসন 2টি থাকছে, আরএসপির 2টি আসন 2টি থাকছে। আমরা জোট না হলে কি হলো সেটা আপনাদের দেখালাম, কিন্তু যদি জোট হয় সেক্ষেত্রে কার কোন আসন আমাদের সমীক্ষায় তা উঠে এসেছে। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট হলে 24টি আসন, বামেরা অর্থাৎ 23টি সাধারণ পাটিগণিতের হিসেবে, তৃণমূলের 14 এবং কংগ্রেসের 9টি আমাদের সমীক্ষা অনুযায়ী, এই দুটি যোগ করলে 23 হচ্ছে, সেটি 24 হবে জোট হলে। বামেরা 18, সেটি যদি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে জোট হয় কমে হবে, একটি কমে যাবে, কমে হবে 17, বিজেপি 0-0ই থাকবে, অন্যান্যরা একটিই থাকবে। গৌতম বাবু, আসলে মূল যেটা ইন্টারেস্টের ব্যাপার সেটা হচ্ছে যে এই যে চিত্রটা উঠে আসছে আমাদের সমীক্ষা থেকে, এর মধ্যে কোনো অন্তর্নিহিত মেসেজ আছে কি, যেটা আমরা রিড করতে পারি, যে যারা ভোট মানে এখানে ওপিনিয়ন দিয়েছেন তারা কোনো একটা মানে অ্যাগ্রিগেট একটা মেসেজ বেরিয়ে আসে কিনা। সেখানে এটা ঠিক যে তাদেরকে যে প্রশ্নটা করা হয়েছিল সেটা করা হয়েছিল পার্লামেন্ট নির্বাচনের আঙ্গিকে, একেবারে তার ভাগাভাগিটাও করা হয়েছে পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি ধরে, এবং প্রশ্নও তাই। এবারে একটা প্রশ্ন এখানে এসছে যে কেন্দ্রে যখন ভোট হয় তখন মানুষ যেভাবে ভোট দেন, যাকে ভোট দেন, রাজ্যে যখন ভোট হয় তখন কি মানুষ একইভাবে ভোট দেন, একই দলকে ভোট দেন? এই প্রশ্নের উত্তর কিন্তু হ্যাঁ এবং না। কখন হ্যাঁ কখন না? যখন দুটো ডিস্টিংক্ট আলাদা ইস্যুতে ভোট হচ্ছে এবং ভিন্ন ধরনের ইস্যু ভিন্ন সময় আলাদাভাবে মানুষকে আন্দোলিত করছে, তখন আলাদা ভোটের প্যাটার্ন হতে পারে। আমার ধারণা যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষের কাছে রাজ্যের ইস্যুগুলি অনেক বেশি জ্বলন্ত কেন্দ্রের ইস্যুর তুলনায়। তার ফলে এটা হতেই পারে, এবং এই ধরনের কি বলবো ইন্টারটয়েন্ড বা বান্ডলড ওপিনিয়ন আমরা অনেক সময় পাই, যেখানে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনি কেন্দ্রে কাকে সমর্থন করবেন, কিন্তু তিনি ভাবতে শুরু করছেন রাজ্যের ইস্যুগুলো নিয়ে। 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড মানুষ সময় নিচ্ছেন, তখন ঠিক সেই মুহূর্তে তার মনের মধ্যে কি প্রতিক্রিয়া করছে, যেহেতু রাজ্যে এতগুলো ইস্যু এখন যাকে বলা হয় ছড়িয়ে পড়ছে। এবং আমার লাস্ট কথাটা বলি, এটা তো ঘটনা যে 2 বছরের মাথায় যখন আমরা বসেছি, প্রায় সব ফ্রন্টে অ্যান্টি ইনকামবেন্সি বলুন আর যাই বলুন, রাজ্যের সরকার একটু ব্যাকফুটে, একটু কণ্ঠাসা অবস্থা, ফলে তার রিফ্লেকশনটা কিন্তু এখানে আসছে বলে আমি বিশ্ববিদ্যালয়ের কাছে যাবো। একটা ইন্টারেস্টিং জিনিস আমায় বলুন, সেটা হচ্ছে আমার মনে আছে যে 2009-তে যখন বারবার শিউন নন্দীগ্রাম আলোচনা ইস্যু হিসেবে আসতো, সেটা নির্বাচনে, সেটা এই রকম প্রতিপক্ষ অনুষ্ঠানের ডিবেটেও, তখন বামেরা বলতেন এই ইস্যু কেন তুলছেন, এটা তো রাজ্যের ইস্যু, কেন্দ্রের ইস্যুটা যখন লোকসভার ভোট যায় মানুষ অন্য ওতে শিউন নন্দীগ্রাম প্রভাব ফেলবে না। পরবর্তীকালে অনেক সমাজতাত্ত্বিক এবং সেফোলজিস্ট বলেছেন যে অবশ্যই প্রভাব ফেলেছে। এইভাবে আলাদা করা যায় কিনা, আর যেটা খুব আমার কাছে ইন্টারেস্টিং লাগছে, যেটা কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস আলাদা লড়লে রাজ্যে এখনো প্রথম স্থানে বামেরা, অন্তত এই সমীক্ষা তাই বলছে। এই সমীক্ষাটার যে ফলাফল, তাদের যদি হেডলাইন করতে হয়, আমার হেডলাইন হলো রিভাইভাল অফ লেফট, অর্থাৎ লেফটের উত্থান। কারণ আপনারা কিন্তু দেখাচ্ছেন যেটা, সেটা হলো 2009-এর প্রেক্ষিতে, আর আমি বলছি 2011-র প্রেক্ষিতে। 2011-র প্রেক্ষিতে মাত্র 6টি লোকসভা কেন্দ্রে লেফটরা একটু এগিয়ে ছিল। আমি এই ইস্যুতে আসবো, কিন্তু একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতিতে যাব। তারপর অবশ্যই রাজ্যের যে ফলাফল উঠে এসছে তার বিশ্লেষণ হবে, এবং পাশাপাশি গোটা দেশের কি ছবিটা, গোটা দেশে পরবর্তী প্রধানমন্ত্রীর নাম কি হবে, সাধারণ মানুষকে আমরা জিজ্ঞেস করেছিলাম কোন দল এগিয়ে আছে, কোন জোট এগিয়ে আছে, সেই উত্তর দেবো। কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন।
যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে এসেছেন তাদের আর একবার বলি, নেলসন এবং এবিপি আনন্দের যৌথ জনমত সমীক্ষায় এ রাজ্যের 42টা আসনের কি ফলাফল আরেকবার আপনাদের দেখাবো 2009-এর সঙ্গে তুলনা করে। 2009 তৃণমূল কংগ্রেস পেয়েছিল 19টি আসন, বামেরা পেয়েছিল 15টি আসন, কংগ্রেস পেয়েছিল 6টি আসন, বিজেপি 1টি আসন, অন্যান্যরা 1টি আসন। আমাদের এই সমীক্ষায় দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের আসন সংখ্যা কমে দাঁড়াচ্ছে 14তে, বামেরা বাড়ছে বেড়ে 18, কংগ্রেস 9, বিজেপি 0, অন্যান্যরা 1। বামেদের ক্ষেত্রে বিভিন্ন বাম দল সিপিআই, সিপিএম, ফরওয়ার্ড ব্লক, আরএসপি তারা ঠিক ইন্ডিভিজুয়ালি কতগুলো আসন পাচ্ছে দেখাবো আপনাদের। সিপিআই 2009 পেয়েছিল 2টি, সিপিএম 9টি, ফরওয়ার্ড ব্লক 2টি, আরএসপি 2টি। সিপিআইয়ের আসন সংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে 3-এ, সিপিএম এর 9 থেকে 11 বেড়ে দাঁড়াচ্ছে, ফরওয়ার্ড ব্লক 2টি থাকছে, আরএসপি 2টি থাকছে। আপনাদের শুরুতে দেখালাম যে প্রত্যেকটি দল যদি আলাদা করে লড়ে, যদি জোট হয় তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমাদের সমীক্ষায় সেটা উঠে এসেছে। তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের মধ্যে জোট হলে এই জোট পাবে 24টি আসন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের 14 এবং কংগ্রেসের 9 যোগ করে 23 হয়, সেক্ষেত্রে একটা আসন বাড়বে। বামেরা পাবে 17টি আসন, যদি তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস আলাদা লড়ে সেক্ষেত্রে বামেরা পাচ্ছে 18টি আসন, অর্থাৎ বামেদের একটি আসন কমে যাবে, বিজেপি 0, অন্যান্যরা 1। আমি বিশ্বনাথ বাবুর কাছে আসবো। বিশ্বনাথ বাবু, যেটা আমার মনে হচ্ছিল যে সব থেকে ইন্টারেস্টিং সেটা হচ্ছে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস আলাদা লড়লে এ রাজ্যে প্রথম স্থানে আবার চলে গেল বামেরা, 18টি আসন পাচ্ছে অন্তত সমীক্ষা। প্রথমত যেটা আমি বলছিলাম যে আমাদের কিন্তু ভিত্তিবর্ষ 2011 থেকে বিচার করতে হবে, সেই দিক থেকে আমরা দেখাচ্ছি 9-এর সঙ্গে। হ্যাঁ, আমরা 9-এর সাথে লাস্ট লোকসভা 11-র সাথে যদি আমি দেখি তাহলে কিন্তু বামেদের যে অবস্থা ছিল 6টি লোকসভা, সেখান থেকে তারা যে জায়গায় জাম্প করছে, এটা আক্ষরিক অর্থেই বামেদের উত্থান বলা যায়। আর অন্যদিকে যদি আমি দেখি বিরোধী শিবিরে, মানে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস যখন জোটবদ্ধভাবে বিধানসভায় লড়াই করেছিল, তখন 42টা লোকসভার মধ্যে 36টিতে তারা এগিয়েছিল। এটা হলো দ্বিতীয় বিষয়। তৃতীয় যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে জাতীয় নির্বাচনে কিন্তু একটা ইস্যু কাজ করে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি দেখেছি, সেটা হলো যে স্থায়িত্ব, সরকারের স্থায়িত্বকে দিতে পারছে। এটা আমি দেখেছি খুব সাধারণ মানুষও কিন্তু, যে কেন্দ্রীয় সরকারে কারা যাচ্ছে তারা কি স্থায়িত্ব দিতে পারবে। রবীনবাবুরা আছেন, গত বছর ওই ভঙ্গুর জোট করতে গিয়ে যে কি ধরনের প্রায়চিত্ত করতে হয়েছে ওনাদের অ্যানালাইসিসে বারবার সেটা ধরা পড়েছে। ফলে তৃণমূল কংগ্রেস যদি আলটিমেটলি অ্যালায়েন্সে না যায় তাহলে কিন্তু মানুষ মনে করবে একে ভোট দিয়ে কি লাভ হবে, কারণ এ তো মন্ত্রিত্ব পাবে না, এ তো আমার উন্নয়নের প্রেক্ষিতে কোনো দপ্তরের দায়িত্ব নেবে না। বিজেপির সঙ্গে জোটের রাস্তা খোলা থাকছে কিনা সেটা কিন্তু আরো ভয়াবহ। কারণটা কি, পশ্চিমবাংলায় ভার্চুয়ালি মাইনরিটি কমিউনিটির যে ভোট ব্যাংক, তার গতি প্রকৃতি পরিমাপ করে আমি দেখেছি, তারা মানে 2004-এর আপনি স্মরণ করবার চেষ্টা করেন, যখন তৃণমূল নেত্রী একটা মাত্র আসন জয়লাভ করেছিলেন। যেটা বেসিক একটা জিনিস আমার এই প্রসঙ্গে একটা জিজ্ঞেস করুন, সেটা হচ্ছে যে ধরুন পোস্ট ইলেকশন একটা অ্যালায়েন্স হলো, এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখছি যে আঞ্চলিক শক্তিগুলোর ওপরই ডিপেন্ড করছে সংখ্যাগরিষ্ঠতা থেকে যত দূরে যাচ্ছে এই বড় দলগুলো। সেখানেও তো মানুষ ভাবতে পারে যে আঞ্চলিক শক্তি হিসেবে হয়তো তৃণমূল কংগ্রেস একটা কমান্ডিং অথরিটিতে থাকছে, যেরকম বুদ্ধদেব ভট্টাচার্য একসময় বলতেন উঠতে বললে উঠবো, বসতে বললে বসবে। মোটামুটি ভাবে একটা নিশ্চিত হয়ে গেছে, মানে এখনো যা সার্ভে, অল ইন্ডিয়া সার্ভেগুলো বেরোচ্ছে ইনক্লুডিং এই সার্ভে, তাতে হলো যে মেজর দুটো পার্টিকে বাদ দিয়ে সরকার গঠন করা যাচ্ছে না, অর্থাৎ কংগ্রেস বা বিজেপিকে বাদ দিয়ে। ফলে সেই ক্ষেত্রে এই আঞ্চলিক দলগুলো মিলে যে তৃতীয় ফ্রন্টের যে কথা আমরা বলছি, রিয়েলিটিতে কিন্তু সেটা লক্ষ্য করছি না। কিন্তু আমি মেইন প্রশ্নটা আপনাদের আসবেন, যেটা এতক্ষণ আলোচনা হচ্ছিল, যে আলটিমেটলি এইটা কিন্তু এই ফলাফলটা অনেকটাই নির্ভর করবে পঞ্চায়েত নির্বাচনের প্রেক্ষিতে। কেন আমি কথাটা বলছি, একদম মানে এটা আমার স্টাডি আছে লেখা একদম, সেটা হলো যে পশ্চিমবাংলার রাজনীতি গত 30 বছর যদি আমরা বিশ্লেষণ করি, কেবল 1984 সাল বাদ দিলে প্রায় একদম কোরিলেট করতে পারি যে গ্রাম যার, বিধানসভা তার বা লোকসভা তার, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতগুলোকে, গ্রাসরুটে গ্রাম পঞ্চায়েতগুলোকে যারা দখল করতে পারে, পার্লামেন্ট এবং বিধানসভা নির্বাচনকে তারাই নিয়ন্ত্রণ করতে পারে। আপনি খুব সাম্প্রতিক উদাহরণ দিচ্ছি, 2008-এ বামেদের যখন পতন শুরু হলো,
তারপর থেকে আপনি লক্ষ্য করবেন প্রচারে সমস্ত দিক থেকে কিন্তু তৃণমূলের প্রভাব বাড়তে শুরু করলো এবং আলটিমেটলি বুথ ওয়াইজ ম্যানেজমেন্টেও কিন্তু তৃণমূল বামেদেরকে ছাপিয়ে গেল। ফলে আলটিমেটলি গ্রাসরুট পলিটিক্সের যে নির্বাচনটা অল্প দিনের মধ্যে আছে, পঞ্চায়েত নির্বাচন, সেই নির্বাচনের সামগ্রিক ফলাফলের উপর কিন্তু এই লোকসভা নির্বাচনের সরাসরি সম্পর্ক আছে বলে আমি স্পষ্ট মনে করি। আমি শুধু একটু জায়গায় ডিফার করব, সেটা হলো দার্জিলিং লোকসভা কেন্দ্রতে যে জায়গাতে দেখানো হয়েছে, আমি এখনো মনে করি দার্জিলিংয়ের যে 3টে বিধানসভা কেন্দ্র, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, তার টোটাল ভোটার সংখ্যা হলো প্রায় 70%। ফলে ওখানে এখনো জনমুক্তি মোর্চার যে অবস্থা আছে, জনমুক্তি মোর্চা যাকে সমর্থন করবে বা যদি নিজে ক্যান্ডিডেট দেয়, তার জয়, হ্যাঁ, সেই জন্য তার জয় সম্ভাবনা এক, ঠিকই, সেই জন্যই অন্যতে এক। ফলে সেই সম্ভাবনাটা আছে। কিন্তু একটা বিষয় আপনাকে পরিষ্কার করে বলতে চাই, যে সংখ্যালঘু ভোট ব্যাংকের যে অবস্থানটা, সেই অবস্থানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কেন অনেক সময়ই দেখা যায় যে জেনারেল পারসেপশন আমাদের একরকম হচ্ছে, কিন্তু সংখ্যালঘু যদি ভোটটা যদি কোনো পোলারাইজেশনের সুযোগ থাকে, আমি আবার বলছি যে অনেক সময় ডেভেলপমেন্টাল ইস্যু দিয়ে পোলারাইজেশন হয় না, পোলারাইজেশনের জন্য নানা রকম ইস্যু অনেক সময় কাজ করে। সংখ্যালঘু ভোট ব্যাংকের পোলারাইজেশন কিন্তু নির্বাচনের ফলাফলকে অনেকটা প্রভাবিত করে, সেটাও কিন্তু আমাদের কনসিডারেশনের মধ্যে। একদম আমি একটা স্পেসিফিক প্রশ্নে আসবো, সেটা হচ্ছে ধরুন এই 42টা আসন তৃণমূল কংগ্রেস মনে করলো যে আমি আগে জোটে যাব না, আমি আমার শক্তি বাড়িয়ে নির্বাচনে তারপরে জোটে যাব, যেমনটা অনেক সময় মুলায়ম সিংহ যাদব বা মায়াবতী করে থাকে, এসপি বিএসপি করে থাকে। তো সেটাও তো একটা সম্ভাবনা থাকতে পারে। সেটা সম্ভাবনা হতে পারে, আমি জানি না, না আমি লাভজনক কিনা বলছি, এক্ষুনি বলাটা খুব মুশকিল। আমি বিশ্বনাথ যেটা বললেন, একটা ব্যাপারে এগ্রি করছি, একটা ব্যাপারে এগ্রি করছি না। যেটা এগ্রি করছি না সেটা আগে বলি। উনি বললেন যে 2011-র পরিপ্রেক্ষিতে বামেদের জয় হয়েছে, সেটা ঠিক কথা, কিন্তু 2011টা সব অর্থেই কিন্তু একটা আনইউজুয়াল ইয়ার। সেখানে যে জয়টা তৃণমূলের এসেছিল সেখানে একটা উন্মাদনা ছিল, হ্যাঁ, বরং 2009টাকে বেঞ্চমার্ক ধরলে আরেকটু নর্মাল ইয়ার ধরা হয়, ধরলে বেটার হয়। এবং সেইটার পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছি, যদি আমরা বাম এবং অবাম ভোট দেখি, হ্যাঁ, সেইখানে কিন্তু একটা ইভেনলি পয়েজড আমার মনে হচ্ছে। ইনফ্যাক্ট অবাম ভোট একটু এগিয়ে রয়েছে, হ্যাঁ, এটা একেবারে। এবং পাশাপাশি এইটাও দেখুন অভিরূপদা, আপনার এটার সঙ্গে যাচ্ছে, সেটা হচ্ছে যে আলাদা যদি লড়ে তাহলে রাজ্যে প্রথম স্থানে বামেরা, কিন্তু যেই জোট হচ্ছে তাহলে জোট প্রথম। আর কংগ্রেস আর তৃণমূলটা যদি যোগ করি, যদি জোট নাও হয়, তাহলেও বাম ভাবাপন্ন নন এমন মানুষের সংখ্যাটা কিন্তু সংখ্যা গরিষ্ঠ। এটাও নিশ্চয়ই জানেন যে 2011 নির্বাচনে তৃণমূল এবং তার জোট যে সংখ্যাগরিষ্ঠতা হয়, তাতে কিন্তু মেজর ভোটটা থাকেনি। আর আমি এটাও বলি, চেঞ্জটা যে হচ্ছে কারেক্টলি বলেছেন, বিশ্বনাথ চক্রবর্তী এখন এই বামেদের উত্থান বলছেন। 2 বছর আগে কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী তৃণমূলের উত্থানই পক্ষে। না, আমি যেটা বলছি সেটা না, আমি সেটা বলছি না, আমি বলছি দেশে কোন শক্তির উত্থান হবে, দেশের মানুষ, গোটা দেশের মানুষ কি ভাবছেন। আপনাদের শুরুতেই বললাম যে 33,408 জনের সঙ্গে আমাদের সমীক্ষকরা কথা বলেছেন গোটা দেশে। আমরা দুটো জিনিস করেছি, একটা দেশের রায় যেমন দেখাচ্ছি, বিভিন্ন স্টেট থেকে একেবারে স্টেট স্পেসিফিক ডেটা আমাদের কাছে এসেছে, তার ভেতর থেকে শুধু পশ্চিমবঙ্গ বেছে আমরা রাজ্যের রায় আরেকটা কলাম আপনাদের সামনে রাখার চেষ্টা করছি, যে কোনো একটি প্রশ্নে গোটা দেশের মানুষ যা বলেছেন, অর্থাৎ গড়, অর্থাৎ দেশের অ্যাভারেজ কি বলছেন, এবং এ রাজ্যের মানুষ তাদের গড় কত শতাংশ কি বলছেন। পাশাপাশি রেখেছি, তার কারণ 2-1টি ক্ষেত্রে অত্যন্ত আকর্ষণীয় নানা অ্যাঙ্গেল উঠে আসছে, এই রাজ্য এবং দেশ আলাদা করে রাখলে। আপনাদের দেখাই, আমরা প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম যে আপনার কি মনে হয় যে সন্ত্রাস দমনে UPA 2 সফল হয়েছে। দেশের 31% মানুষ মনে করছেন যে হ্যাঁ সফল হয়েছে, রাজ্যের 33% মানুষ মনে করছে যে সফল হয়েছে। সফল হয়নি UPA 2 এমনটা মনে করছেন 56% মানুষ, রাজ্যের 44% মানুষ মনে করছেন যে সফল হয়নি, জানি না। গোটা দেশের গড় 13% মানুষ বলেছেন, 23% মানুষ এ রাজ্যে সেই রায় দিয়েছেন।
এবার প্রস্তাবিত জাতীয় খাদ্য সুরক্ষা বিলের কথা, এই বিলের কথা আদৌ আম জনতা, গড়পড়তা মানুষ কি জানেন? সে প্রশ্ন আমরা ছুঁড়ে দিয়েছিলাম। খাদ্য সুরক্ষা বিল সম্পর্কে জানেন? দেশের 28% মানুষ বলেছেন হ্যাঁ জানি, রাজ্যের 34% মানুষ বলেছেন হ্যাঁ জানি। না জানি না গোটা দেশের 55% মানুষ এমনটা বলেছেন, গোটা রাজ্যের 45% মানুষ এমনটা বলেছেন। জানি না দেশের ক্ষেত্রে 17% মানুষ বলেছেন, 21% মানুষ বলেছেন রাজ্যের ক্ষেত্রে যে তারা এই প্রশ্নের উত্তর দিতে পারেননি। খাদ্য সুরক্ষা বিলের লক্ষ্য যেটা, সেটা হচ্ছে দেশের গরিব মানুষকে সঠিক দামে পর্যাপ্ত সুষম পুষ্টিকর খাদ্যদ্রব্য সরবরাহ করা। আপনি কি মনে করেন যে সংসদে বিলটি পাস হওয়া দরকার? গোটা দেশে আমরা এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলাম। গোটা দেশের মধ্যে গরিবরা এই খাদ্য সুরক্ষা বিল পাস হলে গরিবরা খাবার পাবে এমনটা মনে করছেন 24% মানুষ, রাজ্যের 38% মানুষ তাই মনে করছেন। গণবন্টন ব্যবস্থায় বদল দরকার এমনটা মনে করছেন দেশের 29% মানুষ, এ রাজ্যের 16% মানুষ। এটা একেবারেই রাজনৈতিক চমক এমনটা মনে করছেন দেশের 20% মানুষ, এ রাজ্যের 24% মানুষ। জানি না বা বলতে পারবো না এমনটা বলেছেন গোটা দেশের গড়ে 27% মানুষ এবং রাজ্যের 22% মানুষ। আপনি কি জানেন এ বছর 21শে মার্চ নারী নির্যাতন প্রতিরোধ আইন হয়েছে? এই সম্পর্কে সাধারণ মানুষ জানেন কিনা? গোটা দেশে আমরা এই প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলাম। হ্যাঁ জানি এই বিষয়ে এমনটা বলেছেন দেশের 60% মানুষ, রাজ্যের 63% মানুষ এই কথা বলেছেন। জানেন না এমনটা জানিয়েছেন 30% মানুষ গোটা দেশে এবং 24% মানুষ এ রাজ্যে জানিয়েছেন তারা জানেন না। আর এ বিষয়ে কিছু বলতে চাননি দেশের 10% মানুষ, এ রাজ্যের 13% মানুষ। যৌন নিগ্রহের কারণ কি? এই বিল কি রক্ষা করতে পারবে মহিলাদের যৌন নিগ্রহ থেকে? এই প্রশ্নও আমরা ছুঁড়ে দিয়েছিলাম। আইন আছে কিন্তু কেন যৌন নিগ্রহ? গোটা দেশের 25% মানুষ এর জন্য পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন, এ রাজ্যের 29% মানুষ পুলিশের নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন। আইনের ফাঁক এর জন্য দায়ী এমনটা মনে করছেন দেশের 41% মানুষ, 39% মানুষ রাজ্যের এমনটা মনে করছেন। আইনের বাস্তবায়নের শিথিলতা এমনটা মনে করছেন দেশের 20% মানুষ, রাজ্যের 19% মানুষ। এ বিষয়ে কথা বলতে চাননি দেশের 14% মানুষ এবং 13% মানুষ এ রাজ্যে। আর এবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশে আমরা আসব যে সার্বিক পারফরমেন্সের বিচারে বর্তমান প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে আপনি কত নাম্বার দেবেন। এখানেও আমরা কিন্তু দেশের গড়টা আলাদা করে রেখেছি এবং এ রাজ্যের গড়টা যে ধরনের একাধিক রাজ্য নিয়ে এ দেশের সবকটি রাজ্য নিয়ে দেশের গড় উঠে এসছে তার ভেতর থেকে পশ্চিমবঙ্গের গড়টা আলাদা করে তুলে ধরেছি বোঝার সুবিধের জন্য, আমাদের এ রাজ্যের কোনো আলাদা ট্রেন্ড নির্দেশ করছে কিনা সেটাও বোঝার জন্য আপনাদের দেখাবো। মনমোহন সিংহের মার্কশিট। মনমোহন সিংহ খুব ভালো কাজ করেছেন এমনটা মনে করছেন দেশের 10% মানুষ এবং এ রাজ্যের 12% মানুষ। মনমোহন সিংহ ভালো কাজ করেছেন এ কথা মনে করছেন দেশের 27% মানুষ এবং এ রাজ্যের 42% মানুষ। মনমোহন সিংহ খুব সাধারণ মানের কাজ করেছেন এমনটা মনে করছেন দেশের 33% মানুষ এবং এ রাজ্যের 30% মানুষ। মনমোহন সিংহ খারাপ কাজ করেছেন এমনটা মনে করছেন দেশের 18% মানুষ, এ রাজ্যের 9% মানুষ। মনমোহন সিংহ খুব খারাপ কাজ করেছেন এমনটা মনে করছেন দেশের 9% মানুষ, এ রাজ্যের 4% মানুষ। জানি না বা বলতে পারবো না বলেছেন গোটা দেশের 3% মানুষ, এ রাজ্যেরও 3% মানুষ। প্রধানমন্ত্রী মনমোহন সিংহের মার্কশিট তো হলো, কিন্তু এবার এই ইউপিএ 2 সরকারের মার্কশিট তাও দেখাবো আপনাদের। ইউপিএর মার্কশিটে ইউপিএ সরকার এই দ্বিতীয় ইউপিএ সরকার খুব ভালো কাজ করেছে এমনটা মনে করছেন দেশের 6% মানুষ, খুব ভালো কাজ করেছে এমনটা মনে করছেন রাজ্যের 9% মানুষ। ইউপিএ ভালো কাজ করেছে এমনটা মনে করছেন দেশের 24% মানুষ এবং এ রাজ্যের 31% মানুষ। ইউপিএর দ্বিতীয় সরকার খুব সাধারণ মানের কাজ করেছে এমনটা মনে করছেন দেশের 33% মানুষ এবং এ রাজ্যের 34% মানুষ। ইউপিএ সরকার খারাপ কাজ করেছেন এমনটা মনে করছেন 21% মানুষ দেশের এবং এ রাজ্যের 16% মানুষ। ইউপিএ দ্বিতীয় 2 সরকার খুব খারাপ কাজ করেছে এমনটা মনে করছেন 10% মানুষ এবং দেশের এবং এ রাজ্যের 6% মানুষ।
দেশের 6% মানুষ জানি না বা বলতে পারবো না বলেছেন, আর এই রাজ্যের 4% মানুষ জানি না বা বলতে পারবো না বলেছেন। এবার ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী, তাকে কত নাম্বার দেবেন এই প্রশ্ন কিন্তু গোটা দেশের প্রায় 44,000 মানুষের সামনে আমাদের সমীক্ষকরা তুলে ধরেছেন। দেশের গড় দেখাবো, এ রাজ্যের গড়ও দেখাবো। সোনিয়া গান্ধী খুব ভালো কাজ করেছেন এমনটা মনে করছেন এদেশের 9% মানুষ, রাজ্যের 11% মানুষ। সোনিয়া গান্ধী ভালো কাজ করেছেন এমনটা মনে করছেন দেশের 25% মানুষ এবং এ রাজ্যের 37% মানুষ। সোনিয়া গান্ধী সাধারণ কাজ করেছেন এমনটা মনে করছেন দেশের 32% মানুষ এবং এ রাজ্যের 31% মানুষ। সোনিয়া গান্ধী খারাপ কাজ করেছেন এমনটা মনে করছেন দেশের 19% মানুষ এবং এ রাজ্যের 11% মানুষ। সোনিয়া গান্ধী খুব খারাপ কাজ করেছেন এমনটা মনে করছেন দেশের 11% মানুষ এবং রাজ্যের 6% মানুষ। জানি না বা বলতে পারবো না দেশের 4% মানুষ এমনটা মনে করছেন, এ রাজ্যেরও 4% মানুষ এমনটা মনে করছেন। আমি নির্বেদার কাছে আসবো। নির্বেদা, এইটা কি আপনার কাছে খুব আশাব্যঞ্জক যে একদিকে যেমন আপনাদের লোকসভার আসন সংখ্যা আমাদের সমীক্ষা মতে 6 থেকে 9 হচ্ছে, তেমন প্রায় প্রত্যেকটা ক্ষেত্রে মনমোহন সিংয়ের মার্কশিট বলুন, ইউপিএ 2 বলুন, সোনিয়া গান্ধী বলুন, রাজ্যের মানুষ একটু বেশি পছন্দ করছে এই কেন্দ্রের দ্বিতীয় ইউপিএ সরকারকে? আমার একটাই জিনিস যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে আমাদের রাজ্যে যে 34টা বছর সিপিএম গেছে, তারপরে একটা আকাশচুম্বী একটা এক্সপেকটেশন, আশা নিয়ে মানুষ পরিবর্তনটা এনেছিল। পরিবর্তনের পরে প্রথম কথা ফ্রন্টটা টিকলো না, তারপরে হলো কি যে ঘটনাগুলো আসতে আরম্ভ করলো ক্রমান্বয়ে, তাতে যেটা দেখা গেল যে প্রথম দিকে খানিকটা মানুষ উৎসাহিত হয়েছে বা কিছু বলেছে, বা আপনি হনিমুন পিরিয়ড চলছিল, ঠিকই আছে। তারপরে ধীরে ধীরে মানুষ মনে করতে শুরু করেছে যে কথা এবং কাজের সঙ্গে বিস্তর ফারাক হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত একেবারে পার্ক স্ট্রিট কাণ্ড থেকে আর আজকে, পার্ক স্ট্রিট কাণ্ডটা শহরের মানুষকে বিরক্ত করেছিল, আর আজকের ঘটনাটা একদম হাঁড়িতে গিয়ে টান পড়েছে পরিষ্কারভাবে এই একটার পর একটা ঘটনাগুলো যেগুলো চিটফান্ডের ঘটে গেল। ফলে এখনো সেটা চলছে এবং একটা প্রবণতা মানুষের কাছে সন্দেহের জন্ম দিচ্ছে যে কেন্দ্রীয় কোনো সংস্থা থেকে না করে এই যে রাজ্য সরকার প্রাণপণে আটকাতে যাচ্ছেন যে আমরাই করব, এবং সাধারণ মানুষ আমাদের সবার টাকার জড়ো করে, সে সিগারেট খাইয়ে হোক কি মদ খাইয়ে হোক, সেটা যেভাবেই হোক, জড়ো করে একটা 500 কোটি টাকার ফান্ড করে হঠাৎ সরকারের কি দায় পড়ল যে এই টাকাটাকে হঠাৎ ফেরত দেওয়ার, যে টাকাটার ভলিউমটা অনেক অনেক বড়, সেখানে হঠাৎ 500 কোটি টাকার একটা সিম্বলিক ফান্ড তৈরি করে সাধারণ মানুষ, যে লোকগুলো এইগুলোর সঙ্গে যুক্ত নয়, কোনোভাবেই তার কোনো লাভ বা কোনো অংশীদারি তার নেই, তাহলে তারা হঠাৎ কেন এইভাবে তাদের কাছ থেকে টাকা নিয়ে এটা ফিরিয়ে দেওয়ার চেষ্টা, এই লোকগুলোকে আড়াল করা, এর সমস্তটা মিলিয়ে যেটা গোল গোল কথায় যেটা দাঁড়ায়, অত অ্যানালিসিসে না গিয়েও, সেটা হচ্ছে এই লোকটা কোনোভাবে এই সরকারের প্রিয়। 2, যে মানুষগুলো এই যে প্রিয় হয়ে আসছে তার সঙ্গে আগে বামফ্রন্টের একটা টানাপোড়েন চলছে, কার আমলে বেশি প্রিয় এই লোকগুলো। তাহলে এহেন অবস্থায় দাঁড়িয়ে ফাইনালি মানুষ করবেটা কি? ফাইনালি মানুষ দেখবে যে অনেক দিন আগে 77 সালে কংগ্রেস সরকার ছিল, সেই আমলের সরকারের গল্প শোনা গেছে, সেই আমলের গল্পগুলো খুব বয়স্ক মানুষরা কিছু কিছু বলে থাকেন। তার ভালো, আপনি কি এটা বলছেন যে কংগ্রেস এই রাজ্যে শাসক হিসেবে ততটা পরীক্ষিত নয়, সেক্ষেত্রে তারা দীর্ঘ সময় দিয়ে একটা হচ্ছে পরীক্ষিত নয়, আর 2 নম্বর হচ্ছে আর রোজ মারপিট করে কংগ্রেস খুব ভয়ঙ্কর কিছু করেছে, আর এমনকি কংগ্রেসকে প্রচুর লোক টাকা দিতে এসে তলায় পিসিসির অফিসের সামনে সমস্ত এই রকম লোকেরা সুদীপ্ত সেনের মতো দাঁড়িয়ে আছে। এই জিনিসগুলো মানুষের কাছে নেই বলেই সম্ভবত আরো বেশি করে কংগ্রেস এই দুটি শক্তির বিরুদ্ধে তৃতীয় বিকল্প হিসাবে স্বাভাবিকভাবে উঠে আসছে এবং অত্যন্ত জোরদার ভাবেই উঠছে, এবং এটাকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্বটা কংগ্রেসের খুব বেশি ভাবেই আজকে এসে দাঁড়িয়েছে। এটা কংগ্রেসের প্রতিটি কর্মীকেই বুঝতে হবে। একদম। আমি অভিরূপদার কাছে একটা স্পেসিফিক প্রশ্নে আসবো, সেটা হচ্ছে দেখুন এই সার্ভে অনুযায়ী যদি ভালো এবং খুব ভালো মিলিয়ে দেয়া যায়, তাহলে ধরুন মনমোহন সিংহ পাচ্ছেন 54%, সোনিয়া গান্ধী 38%, ইউপিএ 2 সরকার পাচ্ছে 40%। এটা তো মানে জাতীয় গড়ের থেকে আমাদের সার্ভেরই অনেকটা বেশি। এটার কি? এক্স্যাক্টলি, মানে সেইটাই মানে পাজলিং, অ্যাট লিস্ট অ্যাপারেন্টলি পাজলিং, যে
এখানে কংগ্রেস জাতীয় গড়ের থেকে বেশি সাপোর্ট কেন পাচ্ছে? পাজলিং এই জন্যে যে কংগ্রেস তো সরকারে আসছে না কখনো। যদি কংগ্রেস অতটাই পপুলার হতো তাহলে তো কংগ্রেস এখানে একটা মিনিস্ট্রি ফর্ম করতে পারতো, সেটা তো হয়নি। কিন্তু কারণগুলো একটু ব্যাখ্যা করুন। না, কারণগুলোই তো আমরা বোঝার চেষ্টা করব। কারণগুলো হচ্ছে কি, যে কংগ্রেস যে সময় যেভাবে এখানে ফ্রন্টগুলো তৈরি করেছে সেগুলো কার্যত এক ঐতিহাসিক ফ্রন্ট সারা পৃথিবীর বুকে। কারণ কংগ্রেস ইভেন ফ্রন্ট তৈরি করেছে নিজের জেতা সিটগুলো পর্যন্ত বিসর্জন দিয়ে। আমার সেটা মনে হয় না। আমি একটা ফ্যাক্টর আছে যেটা সামনে আসছে না, সেটা হলো যে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোটের ভূমিকা। পশ্চিমবঙ্গ অন্য রাজ্যের তুলনায় তো সংখ্যালঘু ভোট অনেক বেশি আছে, এবং কেন্দ্রে কংগ্রেসের বিকল্প বিজেপিকে ধরা হয়। যেহেতু অন্য দলগুলো সবাই সংখ্যালঘুদের নানা রকম বাঞ্ছিত অবাঞ্ছিত উচিত অনুচিত সুবিধে পাইয়ে দিতে উদ্গ্রীব, এবং বিজেপি শুধু বলছে যে সকলকে সমান সুযোগ দিতে হবে, সকলকে সমান সুবিধা দিতে হবে, স্বাভাবিকভাবে সংখ্যালঘুদের সেই দিকে ধাবিত হচ্ছে। এই প্রচারের ফলে সংখ্যালঘুদের সমর্থন সেই দিকে ধাবিত হচ্ছে, এবং সেই জন্য যেসব রাজ্যে সংখ্যালঘুরা সংখ্যাগুরুত্বের কাছাকাছি চলে গেছে, যার মধ্যে একটি রাজ্য পশ্চিমবঙ্গ, সেখানে যেটা 54% হবে, এ আর বিচিত্র কি? আচ্ছা, আমি এইভাবে বলবো যে এখানে যখন আমরা সোনিয়া গান্ধী বা মনমোহন সিংহকে আলাদা করে একটা নম্বর দেওয়ার কথা ভাবছি, তখন কিন্তু আমি নির্বেদের সঙ্গে একমত নই। তখন কিন্তু তৃণমূল কংগ্রেসটা ফ্যাক্টর নয়, তখন আমার মাথায় ইউপিএটা রয়েছে এবং এটার অল্টারনেটিভ হিসেবে এনডিএ রয়েছে। এই রাজ্যে যে কোনো কারণেই হোক এনডিএটা কোনো ফ্যাক্টর নয়। তার কারণ এটা কি যে বিজেপি অতটা শক্তিশালী নয়, বিজেপি শক্তিশালী নয়, একদমই ওটাই কারণ। বিজেপি যেহেতু শক্তিশালী নয়, তাই ওই অল্টারনেটিভটা আমার নেই, এবং নেই বলে আমি কংগ্রেসকে আরেকটু প্রেফারেন্স দিচ্ছি। এটা তো অনেক বেটার যুক্তি, এটা তো অনেক বেটার, এটাই তো, এটা এক নম্বর, অনেক বেটার যুক্তি। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার আছে যে রাজ্য শাসন করলে আনপপুলার হতে হয়। কংগ্রেস তো অনেক দিন রাজ্য শাসন করেনি, সেটাও নিশ্চয়ই কংগ্রেসের ফেভারে গেছে। যদি মনমোহন সিংহের সরকার এখানে মানে একটা প্রজন্ম শাসক কংগ্রেসকে তো দেখেই রাজ্যে, এক্স্যাক্টলি, কংগ্রেসেও তো করাপশন আছে, ভীষণ আছে, ভয়ঙ্কর লেভেলে আছে। সেই করাপশন যদি কংগ্রেসের হাতে ক্ষমতা থাকতো, সেই করাপশন আমরা দেখতাম, তখন মানুষ নিশ্চয়ই কংগ্রেস করাপশনটাও দেখেনি সেটাকে বলছে। না, তুমি যে করাপশনটা দেখোনি পশ্চিম বাংলায়, এটাই রিডল, সেইটাকেই তুমি বলছো। দিল্লিতে তো দেখেছি, দিল্লিতে দেখেছো, কিন্তু তুমি যে বাড়ির পাশে দেখছো সেটা বলছো না। না, সেটাকে দায়ী করছো না। আমি তো একবারও বলছি না যে এখানকার রাজনৈতিকরা যেটা দেখছো, না, আমি কংগ্রেস নয় করাপ্টেড হওয়ার সুযোগ পাইনি সেটাই মেনে নিলাম, কিন্তু রাজ্যে তো করাপ্টেড হওয়ার সুযোগও পাইনি। এখানে তো সুযোগ পাওয়া মাত্র করাপ্টেড হয়ে যাচ্ছে লোকজন। সেটা আমি বলছি, সেটা কিন্তু এখানে বলেছেন। সেটা হলো, যেহেতু আমরা তুলনাটা করছি ইউপিএর সাথে এনডিএ, এখন যেহেতু এনডিএ মানে এখানে সবচেয়ে দুর্বল, ফলে ইউপিএ মানে তৃণমূল কংগ্রেস যদি ইউপিএর বাইরেও থাকে, যেহেতু তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস সিস্টার অর্গানাইজেশনের মতন, মানে একই জায়গা থেকে উৎপত্তি তাদের, ফলে তৃণমূল কংগ্রেসের একজন কর্মী সমর্থক বা সাধারণ ভোটার তারা কি সরাসরি যে সোনিয়া গান্ধীকেই সমর্থন করবে, এটা খুব স্বাভাবিক। সুতরাং সেই দিক থেকে এই যে রেজাল্টটা এসছে, এটা কিন্তু মেথোডোলজিক্যালি খুব সাউন্ড মনে হয়। করার ক্ষেত্রে আমার মনে হয় একটা ছোট অ্যামেন্ডমেন্ট আমি করতে চাইবো। ব্রেকের আগে যখন আমরা আলোচনা করছিলাম, সেখানে কিন্তু এই রেজাল্টগুলো অনেক বেশি বান্ডেলড, অর্থাৎ মানুষ রাজ্যের কথা ভাবছে কিন্তু তাকে জিজ্ঞেস করা হচ্ছে কেন্দ্রের কথা। এইখানে প্রশ্নের নেচারটা দেখে আমার মনে হয়েছে মানুষ তো প্রশ্নেরই এক করছে যে আপনি মনমোহন সিংকে কি পারফরমেন্স রেটিং দেবেন, আপনি সোনিয়া গান্ধী। এখানে কিন্তু রাজ্যের কথা ভাবার কোনো অবকাশ নেই। এখানে সঙ্গে সঙ্গে তার মুখটা ভেসে উঠছে মনে, তার সম্পর্কে যে ইমপ্রেশনগুলো রয়েছে সেগুলো নিয়ে সে একটা কিছু উত্তর দিচ্ছে। এক, দুই হচ্ছে যে অ্যাপ্রুভাল ভার্সেস ডিসঅ্যাপ্রুভাল, এই জায়গায় যদি আমাদের দাঁড়াতে হয় তাহলে কিন্তু এই যোগ বিয়োগটা একটু অন্যরকম করা দরকার। সেখানে খুব ভালো এবং সাধারণটাকে একসঙ্গে করা দরকার। সেটা হলো অ্যাপ্রুভাল, আর ডিসঅ্যাপ্রুভাল হচ্ছে খারাপ এবং খুব খারাপ। এটা যদি দেখা যায় তাহলে কিন্তু মূল জায়গাতে
এবং দিস ইজ কিউরিয়াস, 5 বছর প্রায় শেষ হতে চল একটা গভর্নমেন্টের, এবং সেখানে ঘটনা তো অনেক ঘটেছে, তার মধ্যে স্ক্যান্ডাল ইত্যাদিও আছে, স্ক্যামও আছে। জাস্ট আপনাকে ফিগার তারপরে সার্বিকভাবে মনমোহনের পক্ষে কথা বলছেন, দেশে যেখানে 60% মানুষ, পশ্চিমবাংলায় 84% মানুষ, সেখানে আমি বলছি এতটা হাই অ্যাপ্রুভাল রেটিং নিয়ে দেখেছে 63% পেনাল্টিমেট ইয়ারে একটা গভর্নমেন্ট শেষ করছে। একটাই আছে অর্ডিনারিটা, মানে যারা সাধারণ। আমি শেষ করি একটা সেকেন্ড। আচ্ছা বলুন। এইটা ইম্পর্টেন্ট এই জন্য যে এই পার্সেন্টেজগুলো কিন্তু অনেক বেশি সিগন্যাল করে কোন ধরনের অ্যালায়েন্স হতে চলেছে। ছোট দলরা কিন্তু এই হিসেব নিকেশটাও করবে, কারণ একটা লুজিং অ্যালায়েন্সের সঙ্গে গিয়ে তো আমার লাভ নেই কিছু। আমি যদি প্রিপোল অ্যালায়েন্স করি তাহলে আমাকে মানে বড় নৌকোয় কাছিটা বাঁধতে হবে যাতে আমি নদীটা পার হতে পারি। এক পোস্টপোল অ্যালায়েন্সের ক্ষেত্রে কিন্তু ছোট দলের বার্গেনিং ক্যাপাসিটি কম থাকে, যদি যেটাকে আমরা আস্কিং রেট বলি, বড় দলের আস্কিং রেটটা যদি যথেষ্ট হয় তাহলে সে এর মধ্যে যাবেই না। এবং সেখানে কিন্তু প্রিপোল অ্যালায়েন্সের একটা সুবিধা আছে যে আমি ঢুকে গেলাম প্রথম থেকেই, তাহলে আর আস্কিং রেটের ইস্যুটা থাকে। আমি একটা কথা খালি বলছিলাম যে গৌতম যেটা বলছেন যে এতে এই 84% এর মধ্যে খুব সাধারণ পারফরমেন্সটাকে ওরা পজিটিভ ধরছেন না নেগেটিভ ধরছেন এ সম্বন্ধে একটু কিন্তু দ্বিমত থাকতে পারে। খুব সাধারণটাকে আমি পছন্দ করছি, পছন্দের খাতায় ফেলছি না অপছন্দের খাতায় ফেলছি, এটা যদি বিবেচনা করা হয়, যদি ভাবা হয়, তর্কের খাতিরে বলছি, যদি ভাবা হয় যে খুব সাধারণ মানে অপছন্দ, এটা করে দিয়েছে আর কি, ওর এদিকও নেই ওদিকও নেই, মাথা নেই মুন্ডু নেই, এরকম একটা করে দিয়েছে, তাহলে কিন্তু এই যে ঋণাত্মক ভোট মানে ঋণাত্মক নেগেটিভ যেটা, সেটা কিন্তু খুব বড় আকার ধারণ করে। কিন্তু আপনাকে বলি যে এবার যে তথ্য আপনাদের সামনে রাখবো তাতে আপনি খুশি হবেন না খুব খুশি হবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আপনাদেরও খুশি হওয়ার যথেষ্ট কারণ আছে। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ যে ছবি আপনাদের সামনে তুলে ধরতে চাইব, যে এই মুহূর্তে লোকসভা নির্বাচন হলে, অর্থাৎ এই প্রশ্ন আমাদের সমীক্ষকরা তুলেছিলেন 1 মে থেকে 10 মে পর্যন্ত গোটা দেশের প্রায় 34,000 মানুষের সামনে কি বলেছেন তারা, সেই ডেটা আমরা যখন আসন ভিত্তিক সমীক্ষায় ফেলছি কি দাঁড়াচ্ছে, কোন জোটের কাছে কত আসন, এবং তারপর অবশ্যই দেখাবো যে ইউপিএ এবং এনডিএ জোট বলতে কোন কোন দলকে আমরা দেখিয়েছি। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ তথ্য গোটা দেশের ক্ষেত্রে এই সমীক্ষায় যা উঠে এসেছে, পাশাপাশি 2009 কাদের কাছে কত ছিল তাও আপনাদের দেখাবো। আসুন দেখি যে লোকসভা নির্বাচন এই মুহূর্তে হলে কোন জোট আসবে ক্ষমতায়। 2009 ইউপিএ 262টি আসন পেয়েছিল, আমাদের সমীক্ষায় তা কমে যাচ্ছে 136টি। এনডিএ 158টি আসন পেয়েছিল 2009, তা বেড়ে দাঁড়াচ্ছে 206টি। বামেরা 24টি আসন পেয়েছিল 2009, এই সমীক্ষায় তা বাড়ছে 34, এবং অন্যান্যরা 99টি আসন পেয়েছিল, তা দাঁড়াচ্ছে 167টি আসন। আরেকবার আপনাদের বলে দিই, ইউপিএ 2009 এই জোট পেয়েছিল 262টি আসন, আমাদের এই সমীক্ষায় তা কমে দাঁড়াচ্ছে 136টি। এনডিএ 158টি আসন পেয়েছিল 2009, আমাদের এই সমীক্ষায় তা বেড়ে দাঁড়াচ্ছে 206টি আসনে। বামেরা 24টি আসন পেয়েছিল 2009, এই সমীক্ষা অনুযায়ী তা বেড়ে দাঁড়াচ্ছে 34-এ। অন্যান্যরা 99টি আসন পেয়েছিল, এই সমীক্ষা অনুযায়ী তা বেড়ে দাঁড়াচ্ছে 167টি আসনে। এবার আসুন দেখে নিই ইউপিএ বলতে আমরা ঠিক কোন কোন দলকে ধরেছি। অবশ্যই কংগ্রেস, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, রাষ্ট্রীয় লোকদল, বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট, কেরল কংগ্রেস এম, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া এ, এবং সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট এবং প্রজারাজ্যম। আপনারা জানেন প্রজারাজ্যম ইতিমধ্যেই কংগ্রেসে অঙ্গীভূত হয়ে গেছে। আরেকবার বলে দিই, ইউপিএ 2 অর্থাৎ ইউপিএ বলতে আমরা এই সমীক্ষায় ধরেছি কংগ্রেস, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ, জম্মু কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স, রাষ্ট্রীয় লোকদল, বোরোল্যান্ড পিপলস ফ্রন্ট, কেরল কংগ্রেস এম, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া এ, সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট এবং প্রজারাজ্যম। এবার আসুন দেখে নিই যে এনডিএ বলতে আমরা ঠিক কী বুঝিয়েছি। আমাদের সমীক্ষায় যে এনডিএ হিসেবে আমরা দেখাচ্ছি 206টি আসন যারা পাচ্ছে, কোন কোন দলের জোট। এনডিএ বলতে আমরা বুঝিয়েছি অবশ্যই বিজেপি, জনতা দল ইউনাইটেড, শিবসেনা, শিরোমণি আকালি দল, অসম গণ পরিষদ এবং হরিয়ানা জনহিত কংগ্রেস। আরেকবার বলবো,
নেতৃত্বে বিজেপি, জনতা দল ইউনাইটেড, শিবসেনা, শিরোমণি আকালি দল, অসম গণপরিষদ, হরিয়ানা জনহিত কংগ্রেস। আর এবার শতাংশের হিসেব, এই যে আসনের হিসেবে আমরা দেখালাম, এই সমীক্ষায় ভোটের শতাংশের হিসেবে কোন দল কোন জোট কত পাচ্ছে দেখাবো আপনাদের। আমাদের এই সমীক্ষায় ইউপিএ পাচ্ছে 26% ভোট, এনডিএ 27%, বামেরা 6%, অন্যরা 41%। আরেকবার বলবো, আমাদের এই সমীক্ষায় ইউপিএ পাচ্ছে 26% ভোট, এনডিএ পাচ্ছে 27% ভোট, বামেরা 6% ভোট, অন্যরা 41% ভোট। তথাগতদা কি বলবেন? না, প্রথমে আমি একটু লঘুভাবে একটা কথা বলি, যে বামেদের যে ভোটটা দেখানো হয়েছে এটা রবীন্দ্রবাবু থাকলে আরো ভালো হতো। আমি বিশ্বাস করি না যতদিন সিপিএম এর মাথায় করাত আছে ততদিন এই ভোট আসতে পারে। উনি নিশ্চয়ই কমিয়ে দেবেন ভোট, এ সম্বন্ধে আমি নিশ্চিত। আচ্ছা, বাকিটা যদিও সংখ্যাগরিষ্ঠতা থেকে দূরে, কিন্তু আপনাদের মাথায় করাত না হোক পুষ্পবৃষ্টি তো নিজের পার্টিকে করাত দিয়ে কেটে দেবেন। 206 পৌঁছচ্ছেন, সেটা নিয়ে কি বলবেন? না, 206 যে ভোটটা আছে এটা তো সন্তোষজনক বটেই, যথেষ্ট সন্তোষজনক নয়, কারণ অন্য দলের ওপর নির্ভর করতে হচ্ছে এবং তারপরেও 273 সংখ্যায় আমরা পৌঁছতে পারছি না। এখন এই 273 সংখ্যায় পৌঁছবার জন্য বাকি দলগুলোর সাথে কি টানাপোড়েন করতে হবে, তার জন্য নীতিতে কতটা অদল বদল করতে হবে, এই সমস্ত প্রশ্ন বাড়াচ্ছে। আজকে প্রায় 70 জন সাংসদ দরকার এখনো ফিগার অনুযায়ী। হ্যাঁ, প্রায় 273 করতে গেলে তো 70 জন 67 জন তো দরকার বটেই। তো এই পরিপ্রেক্ষিতে আজকে দাঁড়িয়ে এটা বলা সম্ভব নয় যে কার সাথে কি অ্যাডজাস্টমেন্ট হবে। কিছু কিছু দল আছে যারা ইউপিএ এনডিএ নিউট্রাল বলা যেতে পারে, যেমন দক্ষিণ ভারতের এআইএডিএমকে বা ডিএমকে, এদের কোনো একটা পছন্দের জায়গা নেই যে এরা এআইএডিএমকে সবসময় বিজেপির সঙ্গে যাবে বা ডিএমকে সবসময় কংগ্রেসের সঙ্গে যাবে, এরকম ভাবার কোনো কারণ নেই। উল্টোটাও হতে পারে, আবার আপনাদের নীতিশ কুমারও নীতিগতভাবে কিছু আসে যায় না, নীতিশ কুমারও হতে পারে, নবীন পটনায়কও হতে পারে, এদের নীতিগতভাবে কিছু আসে যায় না। নবীন পটনায়কের এবং তামিলনাড়ুতে আরো সুবিধা আছে যে এদের সংখ্যালঘু ভোট খুব কম, আর অ্যালায়েন্সটা খুব অল্প সময়ের মধ্যে দেখা যাবে যখন 5টা রাজ্যের নির্বাচন আছে বিধানসভা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, নির্বাচনটা আছে। এই যে নির্বাচন, এটাকে আমরা মিনি ভারতের নির্বাচন বলি, 25% সাংসদ ওখানে থাকে। ফলে এই নির্বাচনের পরে আমি দেখেছি যে মানে অ্যালায়েন্সে কে কোথায় ঝুঁকবে তার একটা আন্দাজ পাওয়া যাবে। বিশ্বনাথের কথার সঙ্গে আমি আরেকটা কথা যোগ করি যে এই রাজ্যগুলো নভেম্বর মাসে যে নির্বাচন হতে চলেছে সেগুলো কিন্তু বাইপোলার স্টেট, অর্থাৎ এই রাজ্যগুলোতে বিজেপি এবং কংগ্রেস হয় কংগ্রেস নয় বিজেপি, তৃতীয় কোন দল খুব একটা বড় ভূমিকা নেই। অতএব এই রাজ্যগুলোতে যে নির্বাচন হবে তার থেকে একটা খুব স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাবে যে আগামী দিনের দেশের রাজনীতি কোন দিকে চলেছে এবং 2014 সালে যে লোকসভা নির্বাচন হবে সেটা কোন দিকে যাবে। বিশদ আপনি কি বলবেন? এই আমাদের সমীক্ষা আরেকবার যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে তাদের বলে দিই যে ইউপিএ এই সমীক্ষা অনুযায়ী পেতে চলেছে 136টি আসন, এনডিএ 206টি আসন, বামেরা 34টি আসন, অন্যান্যরা 167টি আসন। মানে আমি একটা জিনিস একটুখানি সত্যি বলতে আমি খুব মানে আমি নিজে সেফোলজি যেহেতু চর্চা করি, মানে যেখানে মনমোহন সিং এর পারফরমেন্স এত ভালো দেখা দিচ্ছি আমরা, সেইখানে রিফ্লেকশন 136 ইউপিএ, এটা না মানে মানে কোরিলেট করতে পারি না, আমরা তো এগুলো কোরিলেশন করি, সেই জায়গাটা আমার কাছে একটু অস্বস্তি হচ্ছে। কারণ পারফরমেন্স যে কটা ক্যাটাগরি আমরা দেখালাম প্রত্যেকটা ক্যাটাগরিতে 65 এর উপরে, এবং পশ্চিমবাংলা বাদ দিই মানে অল ইন্ডিয়াতে, অথচ আমি যখন ট্যালি দেখাচ্ছি 136, এটা আমার কাছে একটু অস্বস্তি মনে হয়েছে একজন সেফোলজিস্ট হিসেবে। কিন্তু আমি একটা জিনিস আমি বলতে পারি যে এই যে আদার্স 167 বলা হয়েছে, এটা কিন্তু আমিও যখন মানে মোটামুটি আমরা যখন এগুলো অ্যানালিসিস করি, আমারও মনে হয়েছে যে সংখ্যাটা 150-এর কাছাকাছি এবারও হওয়ার সম্ভাবনা প্রবল। এই আদার্সদের কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এবং মনে রাখবেন যে এই নির্বাচনের ফলাফলের পর এনডিএ বা ইউপিএ যারা খুব ক্লোজ থাকবে, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠের কাছাকাছি থাকবে, এই আদার্সদের পাল্লা ভারী তাদের দিকে হওয়ার সম্ভাবনা। কারণটা কি, সরকার ফরমেশনের যে আগে থাকে সাধারণত ঝোঁক দিকে থাকে, আর যারা ফরমেশনের জায়গায় থাকে তারা অনেক সময় অফার দেবার সুযোগ পায়, তোমাকে রেলমন্ত্রী দিলাম, তোমাকে কয়লা মন্ত্রী দিলাম, ফলে এইভাবে কিন্তু তারা আদার্সদেরকে জোগাড়ও করতে পারে। ফলে আমি আবারও বলবো
যে আগামী অল্প সময়ের মধ্যে যে 5টি রাজ্যের নির্বাচন আছে সেই নির্বাচনটাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং সেই নির্বাচনে যে লিড করে সেমিফাইনালে যে এগিয়ে যাবে, ফাইনালে ডেফিনেটলি তার অ্যাডভান্টেজ। একেবারে আমি নির্বেদার কাছে আসবো, কিন্তু তার আগে আপনাদের দেখাতে চাইবো যে প্রধানমন্ত্রীর আসনে, পৃথিবীর বৃহত্তর গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রীর আসনে কাকে পছন্দ করছেন দেশের মানুষ, এবং পাশাপাশি এই রাজ্যের মানুষের যে গড় আপনাদের বলেছিলাম, পাশাপাশি শুধু পশ্চিমবঙ্গ অংশটা তুলে আমাদের বিপুল স্যাম্পল সার্ভের ভেতর থেকে সেই পার্টটাও আমরা দেখাবো। এখনই যদি লোকসভার নির্বাচন হয় তাহলে প্রধানমন্ত্রী হিসেবে কাকে পছন্দ, কে হবেন পরবর্তী ভারতের প্রধানমন্ত্রী? নরেন্দ্র মোদী গোটা দেশের 36% মানুষ এমনটা বলেছেন, এ রাজ্যের 20% মানুষ। রাহুল গান্ধী এমনটা গোটা দেশের 13% মানুষ, এ রাজ্যের 14% মানুষ। মনমোহন সিংহ এমনটা বলেছেন গোটা দেশের 12% মানুষ, এ রাজ্যের 27% মানুষ। মায়াবতী বলেছেন গোটা দেশের 9% মানুষ, এ রাজ্যের 1% মানুষ। সোনিয়া গান্ধী দেশের 8% মানুষ তাই মনে করছেন, 11% মানুষ এ রাজ্যের তাই মনে করছেন। লালকৃষ্ণ আডবাণী দেশের 6% মানুষ এমন মনে করছেন, রাজ্যের 9% মানুষ এমন মনে করছেন। মুলায়ম সিংহ যাদব পরবর্তী প্রধানমন্ত্রী এমনটা মনে করছেন দেশের 5% মানুষ, এ রাজ্যের 4% মানুষ। নীতিশ কুমার পরবর্তী প্রধানমন্ত্রী এমন মনে করছেন গোটা দেশের 3% মানুষ, এ রাজ্যের 1% মানুষ। সুষমা স্বরাজকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন দেশের 2% মানুষ, এ রাজ্যের 1% মানুষ। শরদ পাওয়ারকে দেখতে চাইছেন গোটা দেশের 1% মানুষ, এ রাজ্যের 0% মানুষ। এবং এই প্রশ্নের উত্তরে পছন্দের প্রধানমন্ত্রীর প্রশ্নে দেশের 5% মানুষ কিছু বলতে চাননি, এ রাজ্যের 12% মানুষ কিছু বলতে চাননি। আর এবার তৃতীয় ফ্রন্ট, যদি তৃতীয় ফ্রন্টের সরকার গড়ার কোনো সম্ভাবনা হয়, সেক্ষেত্রে এই সম্ভাবিত প্রস্তাবিত এবং কাল্পনিক তৃতীয় ফ্রন্টের নেতা কে হতে পারে, অর্থাৎ কাকে ভোটারদের পছন্দ, এই প্রশ্নও আমরা ছুঁড়ে দিই। তৃতীয় ফ্রন্টের পছন্দের প্রধানমন্ত্রী কে? গোটা দেশের 14% মানুষ মুলায়ম সিংহ যাদবকে এগিয়ে রাখছেন, এ রাজ্যের 11% মানুষ। মায়াবতী পরবর্তী পছন্দের প্রধানমন্ত্রী এমনটা মনে করছেন গোটা দেশের 14% মানুষ, এ রাজ্যের 6% মানুষ। জয়ললিতা গোটা দেশের 6% মানুষ জয়ললিতাকে পরবর্তী প্রধানমন্ত্রী ভাবছেন, এ রাজ্যে 3% মানুষ এমনটা ভাবছেন। 3% মানুষ নবীন পট্টনায়ককে তৃতীয় ফ্রন্টের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন, এ রাজ্যে 2% মানুষ। প্রকাশ কারাতকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছেন গোটা দেশের 2% মানুষ, এ রাজ্যে 3% মানুষ। এদের কেউ নন এমনটা মনে করছেন গোটা দেশের 34% মানুষ এবং রাজ্যের 38% মানুষ। বলতে পারবো না এমনটা বলেছেন গোটা দেশের 24% মানুষ, এ রাজ্যের 21% মানুষ। আর এবার ইউপিএ কে বাইরে থেকে যে দলগুলো সমর্থন করছে, গোটা দেশের নানা রাজ্যে আমরা যখন এই সমীক্ষা চালাই, তাদের যে আসন এবং তাদের সংসদ সংখ্যা আমাদের এই সমীক্ষায় কত হতে পারে এমনটা উঠে এসেছে। সেই ফিগারটা রেখে আমরা একটা দেখানোর চেষ্টা করেছি বা বোঝার চেষ্টা করেছি যে ইউপিএ আদৌ কি সরকার গড়ার মতো অবস্থায় আসতে পারে। আসুন দেখি কি পেয়েছি। সমাজবাদী পার্টি 24টি আসন পেতে পারে, বহুজন সমাজ পার্টি 21টি আসন পেতে পারে, আরজেডি 2টি আসন পেতে পারে। এই তিনটি ফিগার আমরা যদি যোগ করি তাহলে দাঁড়াচ্ছে 47। অর্থাৎ ইউপিএ সম্ভাব্য আসন আগেই আমরা দেখিয়েছি, আমাদের সমীক্ষায় এসেছিল 136টি, তার সঙ্গে এই 47 যোগ হলো, অর্থাৎ সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি এবং আরজেডি, এবং তার সঙ্গে বাইরে থেকে সমর্থন যদি দেয় বামেরা 34, তাহলে ফিগারটা হয় 217। এনডিএর 206-এর পাশে 217, অর্থাৎ একটা সম্ভাবনার জায়গা খোলা থাকে। তবে আবার বলছি যে 2004-এর মতো বামেদের সমর্থন যদি বাইরে থেকে আসে, একটা সম্ভাব্য ছবি যে যদি ইউপিএ সরকার করতে চায় তারা কি পারবে, আপনাদের দেখানোর চেষ্টা করলাম। নির্বেদা, আমি একটু আগেই বলেছিলাম যে বিরোধ টিরোধের নয়, কিন্তু বাস্তবে যেটা হয়েছিল 2009-তে সেটা হচ্ছে যে স্টার নিউজ এসি নিয়েলসন 2009 এপ্রিল মাসে বলেছিল যে ইউপিএ পাবে 204, এনডিএ পাবে 191, থার্ড ফ্রন্ট পাবে 104, ফোর্থ ফ্রন্ট পাবে 39, আদার্স 7। আচ্ছা, এক্ষেত্রে এনডিএ বলতে বলা হয়েছিল বিজেপি, জেডিইউ, এসএইচএস, এসএডি, আইএনএলডি এবং এনপিএফ, এই দলগুলোকে নিয়ে। আর ইউপিএ বলা হয়েছিল আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, এনসিপি, ডিএমকে, তৃণমূল কংগ্রেস, জেএমএম এবং জেকেএনসি। থার্ড ফ্রন্টে ছিল লেফট, বিএসপি, পরবর্তীকালে এআইএডিএমকে, টিডিপি, বিজেডি, টিআরএস এবং পিএমকে ও জেডিএস। ফোর্থ ফ্রন্টে ছিল আরজেডি, এলজেপি, এসপি এবং পিআরপি।
এখন এক্ষেত্রে দেখা গেল যে শুধুমাত্র এই 204 এইটার মধ্যে 204 ছিল আমাদের টোটাল ইউপিএর টোটাল নাম্বারটা, কংগ্রেস একা পেল 206 না। কিন্তু এটা নভেম্বর থেকে আপনি জুনে আসলে নির্বাচন, এই যে পলিটিক্যাল ডাইনামিক্সটা চেঞ্জ হচ্ছে এটা বুঝতে হবে। এপ্রিল মাস, হ্যাঁ এপ্রিল মাস, তাহলে কয়েক মাসের যে চেঞ্জটা হচ্ছে এবং তারপর পলিটিক্সের এই চেঞ্জটা খুব ইম্পর্টেন্ট রিনিউয়েবল দা, তাহলে হ্যাভ টু টেক ইনটু কনসিডার। আরেকটু রিজয়েন্ডার, তার জন্য বারবার সুমনদা বলছে আজকে যদি নির্বাচন, আরেকটু রিজয়েন্ডার দিই। এনডিটিভি রিভাইজ করলো, আপনি দেখাতে চাইছেন থার্ড ফেজ পোলিং, আপনি দেখাতে চাইছেন যে এটা অনেক সময় মেলে না, তাই তো? অনেক সময় না, এতটা দূরত্ব হয়েছে। ফাইন, না আমি সেই বিতর্কে যাচ্ছি না। দূরত্বতে গেলে যেটা দাঁড়ায় না, আপনার তো সবথেকে বড় যুক্তি এটাই হতে পারে যে আজ কালকে নির্বাচনটা যেরকম আমাদের সমীক্ষা অনুযায়ী বলা হয়েছে সেটা তো হচ্ছে না। আমি কেন বলছি, আমি কথাটা ইউপিএ রিভাইভ করার টাইম আছে, আমরা বিরোধ করছি না, আমরা বলতে চাইছি সেটা বুঝলাম ইউপিএ এর পক্ষে আসে। কারণ কি, যে যখনই ওরা যে কটা এখানে সার্ভে আছে, শুধু এদের নয়, সব কটা সার্ভেতে এক্সট্রিমলি ইউপিএ কে এত উইক করে দেখানো হয়েছিল যে ইউপিএ দেখানো হয়েছে এমনটা কেন বলছেন, তাদের সমীক্ষায় উঠে এসেছে, তার মানেই তাই দেখানো হয়েছিল, মানে ওপিনিয়ন পোলটা এরকম হয়েছিল। আমি কাউকে দোষ দিচ্ছি না যে ভয়ঙ্কর ইউপিএ বিরোধী করতে গেছিল তারা, কিন্তু করতে গিয়ে ফাইনালি যেটা দাঁড়িয়েছিল, আমি প্রথমেই বললাম না, আশ্চর্যভাবে পশ্চিমবাংলার ক্ষেত্রে যেমন নাম্বার ধরে ধরে মিলে গেছে, সেরকম অল ইন্ডিয়ার ক্ষেত্রে এক্ষেত্রে ডিফারেন্সটা এত বেশি হয়েছিল সবকটা ওপিনিয়ন পোলের, এবং সেটাও ডিফারেন্সটা মাত্র তিন উইকের মধ্যে। এনডিটিভির ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে পোলারাইজড পলিটিক্স আছে, তো ওয়েস্ট বেঙ্গলের এই যে দ্বিমেরুকৃত রাজনীতি, তাতে যে ভোটের অ্যানালিসিস যত সুবিধে হয়, অন্য রাজ্যে স্প্লিট ফ্যাক্টর এত বেশি যে সেখানে মাত্র 25% ভোট পেয়েও কেউ জিতে যায়। রাইট। আচ্ছা, এবার কি হচ্ছে, লাস্ট ফেজে গিয়ে থার্ড ফেজ ভোটিং হয়ে যাওয়ার পর, পোলিং এর পর 219 ইউপিএ, সেখান থেকে ইউপিএ ওখানে গেছে। আমি বলতে চাইছি ফ্যাক্টরস গুলো কিভাবে কাজ করছে আলটিমেটলি, সেটা আমরা দেখব, আরো সবচেয়ে বড় দেখব যে ইলেকশনের আগে সবচেয়ে বড় ফ্যাক্টর হিসাবে ভারতবর্ষে কাজ করবে 1,30,000 কোটি টাকা দিয়ে ফুড ফর এই সমস্ত খাদ্য সুরক্ষা এটা আসবে। পয়েন্ট আউট করতে চাইছি যেটা, যে একটা জিনিস কিন্তু মাথায় রাখার আছে, যে ভোট শেয়ার এবং সিট শেয়ার এই দুটোর মধ্যে কিন্তু আমাদের ইলেকশন সিস্টেমের কারণে অনেক সময় বড় ডাইভারজেন্স হয়, আবার অনেক সময় হয়ও না। যেমন গত বিধানসভা নির্বাচনে আপনাদের খেয়াল থাকবে, এই সমীক্ষাতেই যেমন ধরুন ইউপিএ আর এনডিএ 26% আর 27%, অথচ আসন 136 আর 206 নির্বাচনে যতদূর আমার মনে পড়ে বামেরা পেয়েছিলেন 41% ভোট, 41.05। হ্যাঁ, কিন্তু সিট পেয়েছিলেন 24%, মানে হিউজ ডিফারেন্স। এখানেও ইউপিএ এবং এনডিএ তারা কিন্তু 26 আর 27 করে পাচ্ছেন। ফলে ভোট শেয়ারের দিক দিয়ে কিন্তু, মানে মূলত যখন পলিটিশিয়ানরা ক্যাম্পেইন করেন, বড় বড় জনসভা করেন, তখন তারা মূলত ইনফ্লুয়েন্স করেন ভোট শেয়ারটাকে। এবার সেই ভোট শেয়ারটাকে সিট শেয়ারে কনভার্ট করার ব্যাপারটা কিন্তু ডিস্ট্রিবিউশনের উপর নির্ভর করে, বিভাজনটা কিরকম হবে। ফলে এটা যদি সেটা ক্যাম্পেইন দিয়ে ইনফ্লুয়েন্স করা যায় না, অবভিয়াসলি, মানে খানিকটা নিশ্চয় অল্প করা যায়, কিন্তু মূলত ধরুন আপনি আপনার জাতীয় দল কতগুলো কেন্দ্রীয় স্লোগান নিচ্ছে, সেই কেন্দ্রীয় স্লোগানটা আপনি সব জায়গায় বলছেন, পোস্টারে লিখছেন, হ্যাঁ, এটা দিয়ে আপনি ভোট শেয়ারটাকে মূলত ইনফ্লুয়েন্স করছেন। এইটা এবারে ভোট শেয়ারটা ইউনিটি যদি আপনি ব্যবহার করেন, আইওইউ ব্যবহার করেন, যে একটা শাসক দল, এই যে বিভিন্ন রাজ্যে শাসক দলগুলো আছে, তার এগেইনস্টে বিরোধীদের ঐক্যের সূচকটা কিভাবে আসছে, সেটা হলো সেটা ইম্পর্টেন্ট হয়ে যায়। এই ঐক্যের সূচকটা এত ডিফার করে, একটা উইকের মধ্যে ডিফার করে যায় না নেসেসারিলি। কিন্তু এটা মানে ভোট স্প্লিটিং এর কথাটা কিন্তু আমি প্রধানত বলছি না। ভোট স্প্লিটিং একটা ফ্যাক্টর হতে পারে, যেখানে ভোট শেয়ারটা সিট শেয়ারে কনভার্ট করলো না, কিন্তু আরেকটা হতে পারে যে একটা ছোট কনস্টিটুয়েন্সি, সেখানে আপনার অনেক ভোট আছে, কিন্তু তাতে করে কিন্তু ওখানে একটা সিটি হলো, আর 3টে বড় কনস্টিটুয়েন্সি, তাতে আপনার অনেক ভোট নেই, সেখানে 3টে জায়গা আপনি হেরে গেলেন। এই ডিস্ট্রিবিউশনটা অনেক সময় ইনফ্লুয়েন্স করে। ধরুন পাহাড়ে ভোট বনাম সমতলে ভোট, জঙ্গলমহলে ভোট বনাম শহরে ভোট, এইরকম অনেকগুলো ফ্যাক্টর থাকে। কোন দল এখানে শক্তিশালী, কোন দল ওখানে শক্তিশালী। আমি বলছি যে আরেকটা কথা দাঁড়ায়, সেটা তো বটেই, সবাই একমত।
যে এই যেহেতু ইউপিএ 262-তে পৌঁছে গেল, সেহেতু তার সঙ্গে সাপোর্টিং যে পার্টিগুলো চলে এলো উইদাউট এনি কন্ডিশন, সেটা বহুজন সমাজ পার্টি, সমাজবাদী পার্টি, লোক জনশক্তি, রাষ্ট্রীয় জনতা দল, সিকিম ডেমোক্রেটিক ফ্রন্ট ইত্যাদি। এখন এই যে ব্যাপারটা পুরো চেহারাটা দিল পাল্টে ভারতবর্ষে। আমার মনে হয় যেটা কংগ্রেসের প্লাস সেটা হচ্ছে কংগ্রেসের এই দুটো ব্যাপার, এক হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে এবং জোট করার ক্ষেত্রে কংগ্রেসের এই যে লিবারেলিজম, সেটা প্রত্যেককেই সুবিধা হয় তার নিজের ভোটারকে সন্তুষ্ট করা। একদম। আমি অভিযোগের কাছে যাবো। অভিযোগ রাজ্যের ক্ষেত্রে যদি দেখি, এনডিএ ক্ষমতায় আসে, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড, সরকারে যাওয়া, এটা কতটা? এটা বলা মুশকিল, মানে সবকিছুই ওপেন আমি বলবো, মানে এই মুহূর্তে দাঁড়িয়ে মানে কিছুই বলা যায় না। যেমন হাওড়ায় প্রার্থী প্রত্যাহার করে একটা ইঙ্গিত অনেকেই মনে করছে। হ্যাঁ, মানে যে কোনো দিকে বিজেপি প্রার্থী প্রত্যাহার করলো রাজনাথ সিং এর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়। অতএব এটা আমার মনে হয় কোনোভাবেই এই পয়েন্টে বলা যায় না। কিন্তু যেটা আমি বলবো, আমার যেটা মনে হচ্ছে, মানে নির্বেদ যাই বলুন, আমার মনে হয় যে এই যে কংগ্রেসের করাপশন এবং তার জন্য যে পলিসি প্যারালিসিস, একটা করাপশনের ফলে যেটা হয়, সরকারি অফিসাররা যে কোনো ডিসিশন নিতে ভয় পান। কোনো একটা ব্যাপারে যদি জড়িয়ে যাই তাহলে আমাকে তো জেলে যেতে হবে। এবং এই যে পলিসি প্যারালিসিস, এটা কিন্তু একটা সাংঘাতিক সমস্যা, যে কারণে আমাদের প্রায় একেবারে, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলছি, কিছুই এগোচ্ছে না। পলিসি প্যারালিসিস রাজ্যেও হচ্ছে, তাহলে কম্পালসারি ওয়েটিং এ পাঠিয়ে দেওয়া হচ্ছে। না, আমরা কিন্তু আবার এবার আমাকে ওই তথাগততার কথাটা বলতে হবে, এটা অপ্রাসঙ্গিক এবং তোমারও বয়স হয়েছে, ওটা বলার দরকার। কম্পালসারি ওয়েটিং এর খবর রাখছেন নিশ্চয়ই। না, ও বলছে যে ওটা তো আছে, ওইটা তো আমরা কথা বলছি না, আমরা তো সেন্ট্রাল বোর্ড নিয়ে কথা বলছি, অফিসে আসতে হবে। আচ্ছা, এখন কথাটা হচ্ছে যে কংগ্রেসের করাপশন এবং পলিসি প্যারালিসিস, এটার কিন্তু একটা এফেক্ট আমি এই ভোটে দেখতে পাচ্ছি। তবে একটা কথা আমি একটু অবজেক্ট করছি, যে ব্যুরোক্রেটিক লেভেলে কাজ হচ্ছে না, এটা কিন্তু আমি ভুল। কাজ হচ্ছে, যারা সেন্ট্রাল গভর্নমেন্টের ইনস্টিটিউট গুলো তুমিও করো, আমরাও করি, ব্যুরোক্রেটদের অনেকের সঙ্গে আমাকে আমাদের সমাজে নির্ভেদ। এবং শুধু আমি একটা কথা বলি, ইনস্টিটিউট দেখলে কিন্তু চলবে না, এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট গুলো এক্সিকিউটিভ ডিপার্টমেন্ট গুলো, যেমন রেল বা যেখানে বড় আকারে টাকা খরচ হয়, রেল, সিপিডব্লিউডি, এরকম কিছু কিছু দপ্তরের সাথে আমার যোগাযোগ আছে, এবং এদের কাছে আমি পেশাগত যোগাযোগের মাধ্যমে জানি যে এরা কোন রকম টাকা পয়সা ঘটিত সিদ্ধান্ত নিতে চায় না। যে সিদ্ধান্তটা একটা লোক নিতে পারত, সেই সিদ্ধান্তটা এরা আজকাল 25টা লোককে জড়িয়ে নেয়। এবং আজকে যে পলিসি প্যারালিসিসের কথা যেটা অভিরূপ বলছিল, তার মূল কারণ হচ্ছে এটা। এবং তার জন্য অ্যাকচুয়ালি আসলে ভয় পাচ্ছে কারা? সৎ অফিসাররা ভয় পাচ্ছে, যারা অসৎ তারা তো গোড়া বেঁধে কাজ করে। আমি তথাগত আপনার কাছে আসবো যে নরেন্দ্র মোদী দেশের 36% মানুষের পছন্দ, পরেরটা রাহুল গান্ধী 13% মানুষ, মানে একটা বিশাল গ্যাপে বিজেপি পছন্দ হোক বা না হোক নরেন্দ্র মোদীকে পছন্দ। এইটার আপনাদের কাছে নরেন্দ্র মোদীকে পছন্দ, তার মূল কারণ হচ্ছে, মূল কারণটা হচ্ছে যে নরেন্দ্র মোদী গুজরাটে যে সুশাসন উপহার দিয়েছেন, এবং সেটা আন্তর্জাতিকভাবে এবং দেশের ভেতরে যে মানুষের কাছে যে গ্রহণযোগ্যতা পেয়েছে, সেটার নিরিখেই নরেন্দ্র মোদীকে প্রধানত পছন্দ। এছাড়া আরেকটা ব্যাপার আছে, সেটা হলো যে নরেন্দ্র মোদীর পেছনে শোনা যায় বিদেশি টাকা পাওয়া গিয়েছিল, সেই বিদেশি টাকার জোরে কিছু লোক এমন কোমর বেঁধে নেমে গিয়েছিল, এবং তারা 12 বছর ধরে ক্রমাগত গালাগালি বন্ধ করেছে, মানে কিছু বলতে আর বাকি রাখেনি, তার গায়ে কালি ছেটাবার জন্য প্রাণপণ চেষ্টা করেছে। সুপ্রিম কোর্ট থেকে এসআইটি মোতায়েন করেও কিন্তু তারা শেষ পর্যন্ত কিচ্ছু করতে পারে। আমি একটা এবং এর মধ্যে ভাই আমাকে একটু বলতে দাও, হ্যাঁ, এই নরেন্দ্র মোদীর কথা আমি একটু বলতে ভালোবাসি, আমাকে একটু সুযোগ দিতে হবে তো, আমাকে একটু সুযোগ দিতে হবে তো। কিন্তু এই যে ক্যাবিনেটের মন্ত্রী জেলে, না ক্যাবিনেটের মন্ত্রী জেলে আছে, তো ক্যাবিনেটের মন্ত্রী বর্তমান সেন্ট্রাল ক্যাবিনেটের মন্ত্রী জেলে যাবে খুব শিগগিরই। এর আগে গেছে কল্পনাথ রায় জেলে গেছে, সে আলাদা কথা। কিন্তু আজকে নরেন্দ্র মোদীর যে পরিচয়টা পরিস্ফুট হয়ে উঠেছে, সেটা একদিকে যেমনি সুশাসনের নরেন্দ্র মোদী, অন্যদিকে নরেন্দ্র মোদী যে ভিক্টিমাইজ হয়েছে, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিদেশি টাকা নিয়ে একটা লড়াই চালিয়ে যাওয়া হয়েছে। এখন তো জনপ্রিয়তা বেড়েছে, না সেটা রিবাউন্ড করেছে, আমি যেটা বলবার চেষ্টা করছি সেটা রিবাউন্ড করেছে।
অর্থাৎ এই যে নোংরামিটা করা হয়েছে গত 12 বছর ধরে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, এই নোংরামিটা যেটা বলছেন নরেন্দ্র মোদী একদিকে যেমন বিজেপির সাফল্যের দিক, আরেকদিকে বার্ডেনও। কারণ বিজেপি, আমি বাইরের রাজনৈতিক দলগুলো বাদ দিয়েও যদি বলি, বিজেপির ইন হাউসেই নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে যে বিতর্ক, তার লিডারশিপ নিয়ে যে প্রশ্ন বিজেপির দলের মধ্যে, তারপরে বৃহত্তম এনডিএ শরিকদের মধ্যে, তারপরে অন্য অন্য ছোট রাজনৈতিক দলগুলোর মধ্যে গ্রহণযোগ্যতা তৈরি করা, ফলে বিজেপির কাছে, বিজেপির একটা একাংশের কাছে নরেন্দ্র মোদী ডেফিনেটলি খুব সাকসেসফুল লিডার হতে পারে মানুষের একটা বড় অংশের কাছে। কিন্তু দলের মধ্যে, কিন্তু দলের মধ্যেই বিজেপি, কিন্তু বিজেপির দলের মধ্যেই কিন্তু নরেন্দ্র মোদী বার্ডেন, এনডিএ এর শরিকদের কাছে নরেন্দ্র মোদী বার্ডেন, সেটা বারবার রিফ্লেক্ট হচ্ছে। অনেক ক্ষেত্রেই তার সাথে অনেক জোটসঙ্গী একসাথে প্রচার করতে চাইছেন না, ফলে সব মিলে আগামী দিনে তার গ্রহণযোগ্যতা কোথায় যাবে জোট রাজনীতির প্রেক্ষিতে, এই সমীকরণটা কিন্তু অত্যন্ত জটিল সমীকরণ। এখনই যদি আমি বিশ্বনাথের কথার একটু জবাব দিয়ে দিই আর কি, বিজেপির মধ্যে নিঃসন্দেহে নেতৃত্ব নিয়ে গন্ডগোল আছে, ঝগড়া আছে। তার মূল কারণ হচ্ছে বিজেপিতে কোনো রাজ পরিবার নেই। যে একটি নির্বেদ তো জবাব দেবে, নির্বেদ তো নিশ্চয়ই জবাব দেবে, কিন্তু বিজেপির নিশ্চয়ই তুমি জবাব দেবে। বোঝা যাচ্ছে নরেন্দ্র মোদী কতটা জনপ্রিয় আমাদের আলোচনার এতটা যেহেতু রাজ পরিবার নেই, বিজেপির মধ্যে যেহেতু রাজ পরিবার নেই, সেই জন্য নেতৃত্ব নিয়ে বিতর্ক হবে এবং বিতর্কের শেষে একটা নাম উঠে আসবে। আজকে মানুষের রায় যদি মেনে নিতে হয় তাহলে সেই নামটা হবে নরেন্দ্র, এবং তারপরে অনেকগুলো সময় আছে এখনো। তুমি এত এরকম অতুল উতলা হচ্ছ কেন? আমি হচ্ছি না, আরে বাবা বিজ্ঞাপন আসবে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা চেষ্টা করেছিলাম যে স্যাম্পল সাইজ নিয়ে, যেটা নিয়ে প্রচুর অভিযোগ থাকে আমাদের অতিথিদের, বিশেষজ্ঞদের, অনেকটা বড় করে তার পরিধিটা অনেকটা প্রসারিত করে এই প্রায় 34% মানুষ, প্রায় মাফ করবেন 34,000 মানুষের সঙ্গে গোটা দেশে কথা বলে এই মুহূর্তে দেশের জনরায়ের একটা আভাস দেওয়ার চেষ্টা, এবং অবশ্যই এই পশ্চিমবঙ্গের একেবারে আসন ধরে ধরে যে এই 42টি আসনের কোনটি কোন রাজনৈতিক দলের ঝুলিতে যাবে তার একটা আভাস দেওয়ার চেষ্টা করেছিলাম। কোনো রাজনৈতিক ভবিষ্যৎবাণী নয়, একটা আভাস দেওয়ার চেষ্টা মাত্র। তার কারণ গণতন্ত্রে আপনি কি মনে করছেন, সাধারণ মানুষ কি মনে করছেন, সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। তারই একটা আভাস দেওয়ার একটা বিনম্র চেষ্টা আমরা করলাম। এই অনুষ্ঠান শেষ করব, কিন্তু যেতে যেতে দেখব, যে বললাম আজকে একটা বিশেষ দিন, এবং এই বিশেষ দিন 2 বছর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পূর্তির দিন। 77 সালে বামফ্রন্ট যখন ক্ষমতায় এসেছিল, তার 2 বছর পরে যে দিনটা এসেছিল, তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী। এই দুটো দিন যদি পাশাপাশি রাখি, তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কাজের সাফল্যের নিরিখে ঠিক কী বলছেন, কী দাবি করছেন, পাশাপাশি সেই দুটি ছবি রাখে এই অনুষ্ঠান শেষ করব। ভালো থাকবেন। 2011 সালের আজকের দিনেই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের 2 বছর পূর্তি ঘিরে রাজ্য জুড়ে নানা আয়োজন, ফলাও করে প্রচার বিজ্ঞাপন, বিভিন্ন জায়গায় সরকারের কাজের চলছে প্রদর্শনী। মুখ্যমন্ত্রীর মত, 2 বছরে কোনো সরকারের কাজের মূল্যায়ন হয় না। সরকারের 2য় বছর পূর্তির ঠিক আগের দিন ফেসবুকে তার মন্তব্য, নতুন একটি সরকারের মূল্যায়নের জন্য 2 বছর খুব বড় সময় নয়। দীর্ঘ 34 বছরের জমানার ছায়া, 2 লক্ষ কোটি টাকারও বেশি ঋণের বোঝা এবং সম্পূর্ণ পক্ষপাতগ্রস্ত ও মনোবলহীন প্রশাসন যন্ত্র এই সরকারের মাথার উপরে ছিল। তবুও আপনাদের অনুপ্রেরণা ও নিরবচ্ছিন্ন সমর্থন আমাদের অফুরন্ত উৎসাহ নিয়ে কাজ করতে সাহায্য করেছে। কিন্তু মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে ভুলতে রাজি নয় বিরোধীরা। তাদের বক্তব্য, বামফ্রন্ট সরকার তাদের প্রথম 2 বছরে কি করেছিল আর তৃণমূলের সরকার 2 বছরে কি করেছে মিলিয়ে দেখলেই ফারাকটা বোঝা যাবে। 1977, 1978, 1979 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের কাজের নমুনার সঙ্গে এখনকার 2011, 2012 এবং 2013 কাজের সালতামামির হিসেবটা করুন, বুঝতে পারবেন দ্যাট দি প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ নট লার্নড হাউ টু গভর্ন। 77 সালে রাজ্যে ক্ষমতায় এসেছিল বামফ্রন্ট সরকার। 79 জুনে সেই সরকারের 2 বছর পূর্তির সময় তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু দাবি করেন, 2 বছরে বামফ্রন্ট সরকারের জনপ্রিয়তা কমেনি, বরং শহরে গ্রামে তা বেড়েই চলেছে। তবে একটা কায়েমি স্বার্থ তাদের বিরুদ্ধে চক্রান্ত করে চলেছে।
তাৎপর্যপূর্ণভাবে তৃণমূলের সরকারের 2 বছরের মুখে একই অভিযোগ করতে শোনা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তিনিও চক্রান্তের অভিযোগে সরব। একদম মন্থুরাদের দল, মানে কৈকেয়ীদের দল, কৈকেয়ীদের একেবারে বাসা। এদের কাজই হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত প্ল্যান করে চক্রান্ত করে। বরাবরই সরকারের বর্ষপূর্তিতে সাফল্যের দাবি করে শাসক দল, সেই ধারা আজও অব্যাহত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কৃতিত্ব এবং ব্যর্থতা নিয়ে শাসক বিরোধী তরজাও এখন তুঙ্গে। এবিপি আনন্দ। প্রতিপক্ষ নিবেদন করছে এলিট, পায় পায় আনন্দ। বেঙ্গল টাইলস, নিমতৌরি, পূর্ব মেদিনীপুর এবং সামার কালেকশন ফ্রম দ্য হাউস অফ টাইটাস।